বেদকল্লা মিলনী বিদ্যানিকেতন এই বিদ্যালয়ে এসে তোমাদের দেখে আনন্দ হচ্ছে। মাননীয় প্রেসিডেন্ট শ্রী শিবপ্রসাদ সামন্ত মহাশয় বলেছেন, বিভিন্ন সময়ে ঘোষণা করছেন হেডমাস্টার মশাই শ্রীযুক্ত তাপস কর মহাশয়, রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, স্কুলের অন্যতম শুভাকাঙ্ক্ষী শ্রীযুক্ত দিলীপ রায় এবং তার সুযোগ্য ভ্রাতা শ্রীযুক্ত মানবেন্দ্রনাথ রায়। এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে ডক্টর বি.কে. বৈদ্য, তোমরা শুনেছ, উনি একজন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, চোখ পরীক্ষা করেন, সার্জারি করেন, এবং তার সুযোগ্যা সহধর্মিণী শ্রীমতী ইন্দ্রাণী বৈদ্য। এই সকলে মিলে এখানে যে আমরা উপস্থিত রয়েছি, শ্রীযুক্ত পবিত্র কুমার সুর মহাশয় ভিডিও করছেন, আর ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনছো এরকম একটা সুন্দর হলের মধ্যে। এই সমস্ত মিলিয়ে যে পরিবেশ, সেই পরিবেশে কিছু বলবার আগে একটা জিনিস করতে চাইব, সেটা হলো যে আমরা যে আলোচনার মধ্যে যাব, একটু স্বামী বিবেকানন্দের কথা শুনবো, অন্যান্য গুণীজনের কথা একটু শুনবো। কতক্ষণ? যতক্ষণ না দেখলাম যে বা দেখবো যে তোমাদের বসতে অসুবিধে হচ্ছে বা মনে হচ্ছে আর খুব ভাল লাগছে না, একটু উঠে পড়লেই হতো। আমি কথা দিচ্ছি যে সেরকম একটা অবস্থা এলে সেখানটাতে থেমে যাব। কিন্তু যেরকম ভাবে তোমরা শুনছো এবং যেরকম ভাবে সুশৃঙ্খল ভাবে উপস্থিত রয়েছো, আমি জানি না, আমি একটা প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে বলছি, ফলে একটু ঘাটটা উঁচু করে হয়তো দেখতে হচ্ছে, কিন্তু তোমাদের দেখে ভালো লাগছে যে পুরো ব্যাপারটার মধ্যে একটা পারিপাট্যের ছাপ রয়েছে এবং একটা সুশৃঙ্খল পরিবেশের অভ্যেস রয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালামের কথা একটু বলবো, যিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, এটা তোমরা জানো। দিলীপবাবু আমাকে বিশেষভাবে বলেছেন যে ওর কথা একটু বলতে, সেটা এই জন্যে ও আরো, আমি জানি যে আমি ওর অধীনে কাজ করেছি। আমি তো ইঞ্জিনিয়ারিং এর মানুষ, আর তিনি যখন ডিফেন্স R&D ল্যাবরেটরিতে ছিলেন, সেই সময় আমি তার অধীনে কাজ করেছি। আর আমি এই বক্তৃতার মধ্যে একটু তোমাদের কাছ থেকেও শুনতে চাইবো, পরীক্ষার মতো করে নয়। পরীক্ষার মতো করে হলে যে কে বলতে পারবে বলো, তুমি বলো, তাহলে ব্যাপারটা একটু নষ্ট হয়ে যায়। যে কোনো ছেলে বা মেয়ের মনে হতে পারে যে এই রে আমাকে জিজ্ঞেস করছেন নাকি উনি, যদি বলতে না পারি লজ্জার ব্যাপার হবে। আমি যখন ছাত্র ছিলাম তখনও আমার ওরকম মনোভাব থাকতো। সেই জন্য ওইরকম ভাবে নয়, এমনি গল্প করার মতো করে একটু জিজ্ঞেস করব, যদি কিছু বলার থাকে। যদি বলার না থাকে আমি গড়গড়িয়ে বলে যাব। সেই রকমই ডক্টর এপিজে আব্দুল কালাম, ইনি যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এটা সকলেই জানো। আর তার ঠিক এরিয়াটা কি? বিজ্ঞানী বললে তো ঠিক আছে, কিন্তু ঠিক কিসের ওপরে? তিনি কি পরমাণু বিজ্ঞানী, নাকি তিনি মহাকাশ বিজ্ঞানী, নাকি দুটোই? যদি ভাবি এ পরমাণু বিজ্ঞানী, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, বি মহাকাশ বিজ্ঞানী, স্পেস সায়েন্টিস্ট, সি বোথ, তাহলে কোনটা হবে বলে মনে হয়? কেউ যেন হাত তুলে বলতে পারো। এই মাইকটা একবার দেখো একটু, মাইকটা দাও। হ্যাঁ, চটপট করে। কে কে দেবে? হেডমাস্টার মশাই একজন কাউকে একটুখানি দিন, যে কিনা নিয়ে ওটা একটু ঘুরতে পারবে। ছেলেদের মধ্যে থেকে একজন কাউকে, চটপট। আচ্ছা, যতক্ষণ না মাইক আসছে ততক্ষণ একটুখানি শুনি। এবিসির মধ্যে কোনটা? আবারও বলি, যে যদি না বলো আমি বলে দেবো। পরমাণু বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, অথবা দুটোই? জানা আছে নাকি? আচ্ছা, ওর ওখান দিয়ে যাতায়াত করতে একটু অসুবিধা হবে, তোমাদের সহযোগিতা চাই। কারোর জানা থাকলে বলো। একটু সংকোচ করছো হয়তো, আমি বলে দিই। আর এই তুমি না ভাই ওইখানটাতে থাকো, বা ওখানটাতে ছেলেদের পাশে বসে পড়ো, আবার যদি যখন দরকার হবে তোমাকে বলবো, বসে পড়ো ওখানটাতে। তো আহ, উত্তর হচ্ছে যে দুই নয়, উনি হচ্ছেন মহাকাশ বিজ্ঞানী। ভারতবর্ষের পরমাণু যে বিস্ফোরণ হয়েছে, পোখরানে বিখ্যাত বিস্ফোরণ হয়েছে, তা দিয়ে ভারতবর্ষের পরমাণু শক্তি, সেটার প্রকাশ পৃথিবী দেখতে পেয়েছে। পরমাণু শক্তির ক্ষেত্রে ভারতবর্ষ নিজেকে প্রতিষ্ঠা করেছে। সেই সময় ডক্টর কালাম খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং খবরে তার নাম এসেছে।
কিন্তু তার যে বেসিক, তার যে মূল পড়াশোনার জায়গা, সেই পড়াশোনার জায়গাটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান নিয়ে। ইসরোতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং তোমরা সাম্প্রতিক কালে যে চাঁদে গেছে যে মহাকাশযান, তার নামটা কি? মাইক ছাড়াই শুনি, এটা বলতে হবে, নাহলে লেকচার না দিয়ে চলে যাবো। যা, সেটাই ভালো হবে বোধহয়। মহাকাশযানটা কি যেন নাম? ফিস ফিস করছে যে, আমি শুনতে পাচ্ছি। ঠিকঠাকই বলছো, একটু জোরে বলো। ওরে, এটা এমন কিছু নয় যে আস্তে আস্তে বলতে হবে, জোরে জোরে বললে পুলিশে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, বলো বলো বলো। চন্দ্রযান। তুই কি বলছিলি? ওটা একটু হ্যাঁ, বিক্রম। আচ্ছা, ও যে বলছে বিক্রম, আমি একটুখানি গল্পের মধ্যে থাকবো কেমন? বড়রা হয়তো ভাববেন যে ইনি জ্ঞানের কথা কখন বলবেন, আমার গল্পের মধ্যে থেকে যদি শেষ হয়ে যায় তো হয়ে যাবে। যা, তো কেউ একজন বলো তো, যে ওই যে একজন বলছে চন্দ্রযান আর একজন বলছে বিক্রম, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? বিক্রম বললে কি ভুল বললো? এবার মেয়েদের মধ্যে থেকে ঘাট নাড়তে আরম্ভ করেছে, যে বলছে কিনা ভুল বললো না সে বলো তাহলে, যে তাহলে চন্দ্রযান আর বিক্রম কি সমার্থক শব্দ নাকি? তাহলে চন্দ্রযান বলছে একজন বন্ধু, আরেকজন বলছে বিক্রম, তাহলে কোনটা কোনটা বেশি ঠিক? চটপট বলো। এর উত্তরটা হচ্ছে যে চন্দ্রযান হচ্ছে সেই যান, ওর নামটাও তো তাই, চন্দ্রযান, চন্দ্রের দিকে যে যানটা গেছে, অন্তস্থ জয়াকার দন্তন্য। চন্দ্রয়ান 3, ভারতবর্ষের এর আগে দুটো মিশন ছিল, চন্দ্রয়ান 1 এবং চন্দ্রয়ান 2। ইয়ান বলছি কেন, ওটা সংস্কৃত এরকমই উচ্চারণ। তো এই চন্দ্রযান 3 যেটা, এর মধ্যে বিক্রম এবং রোভার দুটো ইউনিট ছিল। সেটা মজার ব্যাপার আর কি, বাচ্চা ছেলে যখন হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে, সেই রকম ভাবে ওই একটার মধ্যে থেকে আরেকটা বেরিয়ে গিয়ে হামাগুড়ি দিতে আরম্ভ করলো চাঁদের মধ্যে। কিন্তু পুরো ইউনিটটাকে যদি ভাবি, দ্যাট ইজ চন্দ্রয়ান 3। এবং চন্দ্রয়ান 3 সেটা ঐতিহাসিক একটা ব্যাপার ঘটিয়েছে। আবারও জিজ্ঞেস করবো, দেখছো তো আমি অল্প ওয়েট করছি, তারপর আমি বলে দিচ্ছি, এটা পরীক্ষার মতো নয়, কিন্তু ছেলেদের দিক থেকে হোক মেয়েদের দিক থেকে হোক, যে চন্দ্রয়ান 3 ঐতিহাসিক ব্যাপারটা কি করেছে। এবার পৃথিবীর মধ্যে প্রথম, সেটা কিসে হয়েছে জানা আছে? আবারও বলছি, যে বললে বলো, যদি একটুখানি ভুল হয় বাকিটা ঠিক করে দেবো। আচ্ছা, এরা তো ছোট, ক্লাস 10 কে কে আছো, হাত তোলো। আরে আছে নাকি প্রথমে? তো হ্যাঁ, দেখি চন্দ্র, কে ক্লাস 10 এর কে কে আছো? আচ্ছা, আর তারপরে 11 নেই বোধহয়, না? আচ্ছা, 12 এর কে আছো, হাত তুলেছো দেখি। 12-এর অল্প কয়েকজন আছো, আচ্ছা আচ্ছা, আসছে, হ্যাঁ। আচ্ছা, বেশ তো। আমি যে ক্লাস 10 বা তার নিচের ছেলে মেয়েরাই বেশি আছে, তাদের অতটা জানার কথা নয়। তো যেটা ঐতিহাসিক ব্যাপার হয়েছে জানো, সেটা হচ্ছে যে চাঁদের যে দক্ষিণ মেরু, এই দক্ষিণ মেরুতে এর আগে কোনো যান, ইংলিশে বলতে গেলে স্পেস ভেহিকল, সেটা কখনো দক্ষিণ মেরুতে যেতে পারেনি। কেন যেতে পারেনি সেটা বেদকল্লা মিলনী বিদ্যানিকেতনে পরে কখনো এলে সেটা নয় আলোচনা করা যাবে, কিন্তু ওখানে কেউ যায়নি। একটু ভয়ের ভয়ের মতো পরিবেশ, বিরাট লম্বা লম্বা ছায়া, অন্ধকার তো বটেই, প্রচন্ড ঠান্ডা, মাটি এবড়ো খেবড়ো, সব মিলিয়ে এমন একটা গোলমেলে জিনিস, যে কেউ চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার পরিকল্পনা করেছে কিন্তু গিয়ে উঠতে পারেনি। জানলে খুশি হবে, সেটা তুমি মেদিনীপুরেই বসে থাকো, পৃথিবীর অন্য যে কোনো জায়গায় থাকো, ভারতীয় যদি হও, যে ধর্মেরই হও না কেন, এটা গর্বের ব্যাপার, জেনে খুশি হবে যে ভারতবর্ষ প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে উপস্থিত হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে চন্দ্রয়ান 3 এর মাধ্যমে। যারা ভালো আঁকতে পারে তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ, যে একটা একটা যান গিয়ে উপস্থিত হলো মানুষেরই মতো, এবং যেন তার পেটের মধ্যে থেকে আরেকটা ইউনিট বেরিয়ে এলো, এবং সেখান থেকে গড়গড় গড়গড় করতে 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 হামাগুড়ি দেওয়ার মতো আরেকটা কি এলো, এসে সে চাঁদের জমিতে কি কি করে বেড়াচ্ছে। আমি আঁকতে পারি না, কিন্তু যদি আঁকতে পারতাম, তাহলে আমার কাছে এটা একটা চিত্তাকর্ষক ব্যাপার হতো, যে চাঁদের এই দক্ষিণ মেরুতে গিয়ে একটা যান পদার্পণ করলো। পদার্পণ মানুষ সম্পর্কে বলা হয়, যে পাটা অর্পণ করলো সেখানে, কিন্তু এখানে যানটা পদার্পণ করলো। আমরা কোত্থেকে এই প্রসঙ্গে চলে এলাম? আমরা বলছিলাম যে ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ইসরোয়ে ছিলেন, যে ইসরো এখন এই স্যাটেলাইট গুলো এবং এই ভেহিকল গুলো মহাকাশে পাঠায়। এই হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের পরিচয়। এইবার যদি ভাবো যে ওটা কত ওপরে চলে যাচ্ছে, সাংঘাতিক, প্রচুর প্রচুর ওপরে চলে যাচ্ছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক ওপরে। আমি তোমাদের জিজ্ঞেস করবো না যে কত লক্ষ কিলোমিটার, কিন্তু অনেক ওপরে চলে যাচ্ছে।
আচ্ছা, সেই প্রসঙ্গে একটা বলি যে কিলোমিটার বললে তো কিলোমিটার বাংলায় আমরা বলি, তার মানে হচ্ছে যে দৈর্ঘ্যের একক, তাই তো? আর সময়ের একক কি সময় বা সেকেন্ড, মিনিট, ঘন্টা এরকম আছে না? বা বছর দিয়েও বলতে পারি, যে একটা বছরও সময়ের একক বলতে পারি। আলোক বর্ষ যেন কিসের একক? ওইটা পড়া হয়েছে কি হয়নি? হয়েছে মনে হয়, আলোক বর্ষটা পড়া হয়েছে সময়ের নাকি? বর্ষ, হ্যাঁ। দূরত্ব বা আমার হাততালি দিতে ইচ্ছে করছে, হ্যাঁ তোমাদের ইচ্ছে করার তো উচিত ছিল। আচ্ছা, যাই হোক। তো দূরত্বের একক হচ্ছে আলোক বর্ষ। আলো এক বছরে যতটা পরিভ্রমণ করে। এই যে ভাবছি যে অনেক ওপরে, তোমাদেরকে আর জিজ্ঞেস করবো না এক্ষুনি, তো পৃথিবী থেকে অনেক ওপরে চাঁদ, আবার সেখান থেকে ছাড়িয়ে গেলে সৌরমণ্ডলের আরো বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, ধরা যাক আমাকে বললো কেউ যে মেদিনীপুর থেকে একটা থেকে আরেকটা মতে যেতে হবে, আপনাকে মেদিনীপুর থেকে মুর্শিদাবাদে যেতে হবে গাড়ি করে। তখন প্রথম যে প্রশ্নটা লোকে করবে, যদি গাড়ি থাকে, বলবে তেল আছে তো? নাহলে রাস্তায় কোনো জায়গা থেকে তেল নিয়ে নিতে হবে। চারটিখানি দূরত্ব নাকি? যখন কেউ ভাবে যে ওই মহাকাশে, ধরো বৃহস্পতিতে যাবে, মুর্শিদাবাদ তো ঘরের কাছে, যদি কেউ বলে বৃহস্পতিতে যাবে, আরো অন্য গ্রহে যাবে, বিশাল দূরত্ব, তাহলে তার মতো জ্বালানি আছে তো? ওই যে রকেটটা যাবে বা স্যাটেলাইটটা যাবে, উপগ্রহ যাবে, তার খাবার আছে তো? সে খাবার কোত্থেকে পাওয়া যাবে? পৃথিবী থেকে যদি নিয়ে যেতে যায়, তাহলে প্রচন্ড ওজন হয়ে যাবে। সেই জন্য করে কি, যে যদি কেউ বলে যে আরে বাবা মেদিনীপুর থেকে তুমি একবার বেরোও না, তারপরে মেচেদার কাছে গিয়ে কি কোলাঘাটের কাছে গিয়ে কি কোথাও গিয়ে ওখানে একটা ভালো পাম্প আছে, ওখান থেকে তেল নিয়ে নেওয়া যাবে। ঠিক সেই রকম হচ্ছে যে চাঁদকে ভাবা হয় ওটা একটা ফুয়েলিং সেন্টার, যে যেখানে গেলে ওই মহাকাশ, আবারও বলছিলাম যে বেদকাল্লায় পরে এলে তখন হয়তো এইসব নিয়ে আলোচনা হতে পারে। আজকে আরেকটু দরকারি প্রসঙ্গে, মানে আরেকটু গভীর প্রসঙ্গের পরে ঢুকে পড়বো। কিন্তু এখন ভাবছি যে ওই কোলাঘাটের মতো যেন একটা জায়গা, যেটা হচ্ছে চাঁদ, সেইখানে গিয়ে ওই মহাকাশযানের জন্য যে প্রয়োজনীয় জ্বালানি সেটা নিয়ে ধরো বৃহস্পতিতে চলে যাবে, তাহলে পৃথিবী থেকে অনেক ভারী জ্বালানি তাকে নিয়ে যেতে হবে না। এবং ভারতবর্ষের দিকে সমগ্র পৃথিবী আজকে তাকিয়ে আছে। আজকে যদি বলি, এই সেপ্টেম্বর মাসের এই সময়তে সমস্ত পৃথিবী তাকিয়ে আছে যে ভারতবর্ষ কি করে দেখি। ওই চাঁদে গিয়ে বেশ যদি গ্যাঁট হয়ে বসতে পারে, ওই আগের বার রোভার প্রজ্ঞান এই সমস্ত পাঠিয়েছিল, তাহলে কি করবে, ওখান থেকে ও জ্বালানি সংগ্রহ করতে পারবে, করে আউটার স্পেসে চলে যাবে। এ এক অপূর্ব বিদ্যা। এই বিদ্যা যদি আমাদের থাকে, তাহলে আমরা বাইরের যে স্পেস, বাইরের যে মহাকাশ, তাকে আমরা এক্সপ্লোর করতে পারবো। এইসব কথা যখন বলছি, তখন ভাবছি যে অনেক উঁচুতে উঠে যাওয়ার প্রসঙ্গ আসছে। যদি কেউ অনেক উঁচুতে উঠে যায়, তাহলে তার পাটা কোথায় থাকে? তা লোকে বলবে এ আবার আপনি কি বলছেন, উঠে যদি যায় তাহলে সে যাতে গেল তার সঙ্গে তার পা, তার মুন্ডু সবই গেল। কিন্তু পাটা কোথায় থাকে কথা বলবার মধ্যে একটা অন্য একটা কাব্যিক তাৎপর্য আছে। সেই কাব্যিক তাৎপর্যটা হচ্ছে যে মানুষটাই পৃথিবীতেই রইল তো, নাকি তার চিন্তা ভাবনাগুলো একদম ঊর্ধ্বাকাশে উঠে কোথায় হারিয়ে গেল? চিন্তা ভাবনাগুলো পৃথিবীতে আছে, মানেটা হচ্ছে যে এই লোক যখন ফিরে আসবে, নিজের ভাইকে চিনতে পারবে তো? নিজের বোনকে চিনতে পারবে তো? নাকি ভাববে যে আমি তো ওদের থেকে আলাদা, আমি একটা বিরাট বস, আমি একটা বিরাট বস, আমি একজন মহাকাশ বিজ্ঞানী, তুই কতদূর পড়াশোনা করেছিস, এরকম নিজের ভাই বোনের সঙ্গে করবে না তো? নিজের বন্ধুদের সঙ্গে করবে না তো? যদি না করে, তখন লোকে বলবে যে উনি ঊর্ধ্বাকাশে গেছেন বটে, কিন্তু ওনার পা দুটো মাটিতে আছে। তার মানে ওনার হৃদয়টা এই পৃথিবীতে আছে, সেটাকেই বলবার একটা আলংকারিক পদ্ধতি, যে পা দুটো মাটিতে আছে। হুইচ ব্রিংস আস টু ডক্টর এপিজে আব্দুল কালাম, যার কিনা পা দুটো মাটিতে, কিন্তু চিন্তা ভাবনাগুলো নভোচারী, আকাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি স্যাটেলাইটের কথা ভেবেছেন, তিনি রকেটের কথা ভেবেছেন, সেই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যুক্ত থেকেছেন। আমি নিজে যখন তাকে দেখেছি, আমি বোধহয় কোনো দিন কোনো একটা রিমার্কেবল ড্রেসে তাকে দেখিনি, যে বাহ ঝকঝকে, ওরকম নয়। একটা একটু চাপা নীল রঙের জামা, আর একটা নেভি ব্লু প্যান্ট, যেটা মনে হয় অন্তত 5-6 বছরের পুরনো, একদম সাধারণ পোশাকে আমি তাকে দেখেছি বরাবর। এই মানুষটা ভেবেছেন মহাকাশ সম্বন্ধে, ভেবেছেন রকেট সম্পর্কে, ভেবেছেন মিসাইল সম্পর্কে। মিসাইল একটা অদ্ভুত বস্তু, যেটা কিনা এক জায়গা থেকে তাক করে ছেড়ে দিলে আরেক জায়গায় গিয়ে পৌঁছে যায়। মিসাইল দিয়ে মানুষকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু ভারতবর্ষ যে মিসাইলের গবেষণা করে, সেটা
মানুষ মারার জন্য নয়, সেটা হচ্ছে প্রতিরক্ষার জন্য, যার জন্য বলা হয় প্রতিরক্ষা সংক্রান্ত পড়াশোনা, প্রতিরক্ষা গবেষণা দপ্তর। এই সব যারা ভাবে তারা রাতের আকাশ দেখতে খুব ভালোবাসে, কারণ রাতের আকাশ তাদেরকে হাতছানি দেয় যে ওই যে দূরে 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 যারা রয়েছে সেখানে যেতে পারলে কত আনন্দ হয়। আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি, আমাকে যে দেখতে পাচ্ছ, এটা কখন হচ্ছে? আমি যখন একটা কথা বলছি তার কতক্ষণ বাদে তোমার কাছে পৌঁছচ্ছে? লোকে বলবে এ আবার কি, আপনি বলছেন আর এই মাইকের মাধ্যমে সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছি। কিন্তু যদি মাইকটা সরিয়ে নিতাম, নিয়ে এখান থেকে চিৎকার করে একটা কিছু বলতাম যে আমি আছি, তাহলে মাঠের ওপারে, তোমার কি সুন্দর মাঠ, মাঠের ওপারে একটা লোক তক্ষুনি শুনতে পাবে না? হয়তো 1 সেকেন্ড দেরি হতে পারে, হয়তো একটু দেরি হতে পারে, কারণ শব্দ, আমরা জানি যে শব্দের একটা বেগ আছে, তাই না? শব্দ যেতে একটা সময় নেয়, আলো যেতে একটা সময় নেয়, তার মধ্যে শব্দ যেতে একটু বুড়োদের মতো একটু সময় নেয়, আলো একেবারে ইয়াং ছেলের মতো ছোটে, অত্যন্ত দ্রুতগামী আলো। এখানে যদি একটা কিছু জ্বালি, আমার মোবাইল থেকে যদি ফ্ল্যাশ লাইটটা জ্বালি, তাহলে একদম শেষে যে ছেলে মেয়েরা বসে আছে তারা সঙ্গে সঙ্গে দেখতে পাবে। কিন্তু যদি বহু দূরে করি তাহলে একটু সময় লাগবে। রাতের আকাশে আমরা যদি ছাদে রাত্রিবেলায় উঠি, তাহলে বহু দূরের নক্ষত্র থেকে যে আলো আসে টিম 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 করছে, কেউ একজন বললো দেখতে পাচ্ছিস না, বললেন না, আরে বললো ওই যে ওই ওই দিকটা তাকা না, ওই গাছটার পাশ দিয়ে 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 দেখ ওইখান দিয়ে, তখন বললো হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছি। ওই যে দূরের নক্ষত্রের যে আলো, ওটা কোন সময় ওই আলোটা বেরিয়েছে, খুবই সম্ভাবনা আছে যে ওটা 1 বছর আগে বেরিয়েছে, অথবা 10 বছর আগে বেরিয়েছে। 10 বছর আগে বেরিয়েছে মানে, তার মানে এত বিশাল দূরত্ব যে 10 বছর আগের যে আলো সেটা এখন তোমার চোখে এসে পড়ছে। এইসব বিজ্ঞানের অদ্ভুত অদ্ভুত ঘটনা, যেটা হয়তো অনেকেই জানো বা কেউ কেউ জানো না। রাতের আকাশ একজন মহাকাশ বিজ্ঞানীকে প্রবলভাবে আকর্ষণ করে। সেই মহাকাশ বিজ্ঞানীর পাটা যে মাটিতে আছে সেটা একটা মেয়ের ঘটনা নিয়ে খুব সুন্দরভাবে আমাদের কাছে ধরা পড়েছে। সেটা হচ্ছে এরকম, এইটা বলে আরেকটা অন্য প্রসঙ্গে যাব গল্পের মতো করে। তো সেটা হচ্ছে এরকম যে ডক্টর কালামকে আমার সম্বন্ধে যেমন অনেক কিছু ভালো বলা হলো, আমাকে উপহার দেওয়া হলো, ডক্টর কালাম বহু মানুষের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। এইবার একটা মহাকাশ যানের জন্য, স্পেস ভেহিকল, তার জন্য একটা জিনিস দরকার ছিল। সেটা কোথায় লাগানো হবে? মাথায় না, পায়ে, কোমরে না, নাকে। নাকে আবার কি লাগানো হবে? একটা মহাকাশযান, সেটার গতিপথটা ছিল যে সেটা আমাদের এই বায়ুমণ্ডলকে ভেদ করে চলে যাবে, ভেদ করে গিয়ে অনেক ওপরে উঠে তারপর আবার বায়ুমণ্ডলের মধ্যে ঢুকবে। যখন বায়ুমণ্ডলের মধ্যে ঢুকবে তখন প্রচন্ড ঘর্ষণ হবে, এবং ঘর্ষণ হলে ওর যে নাকটা, ওই জায়গাটা প্রচন্ড রকমের গরম হয়ে যাবে, দ্য নোজ অফ দ্য ভেহিকল, ওইটা প্রচন্ড গরম হয়ে গেলে ও জ্বলে যাবে। এইখানে দরকার ছিল একটা এমন পদার্থের যেটা খুব শক্তপোক্ত হবে আবার হালকা হবে। এইখানটাতে কাউকে যদি জিজ্ঞেস করি যে হালকা হবে এই কথাটা কেন বলা হয়েছে, কে একটা আন্দাজে বলতে পারবে যে একটা বাইরে যে জিনিসটা যাচ্ছে সেটা নাক এর একটা কোনো মেটেরিয়াল লাগাতে হবে, সেই মেটেরিয়ালটা খুব হালকা হবে, এটা এই বক্তা বলছে কেন? হঠাৎ হালকা হওয়ার প্রসঙ্গটা আসছে কোথা থেকে? আন্দাজ? হ্যাঁ বলো বলো, এখানে বলছিলে, বলো না রে বাবা, বললে অনুষ্ঠানটা আরো সার্থক হবে, হেডমাস্টার মশাই খুশি হবেন, অন্যরা খুশি হবেন। হালকার, ওরে তুই আগে বলেছিস তো, আমি শুনবো তোরটা, দেখি কি আর কেউ বলে কিনা, আর কেউ একটুখানি কিছু বলুক না, পেছনে তো বড়রা রয়েছে। যে একটা মহাকাশযানের ওটা হালকা হবে এই প্রসঙ্গটা আসছে কেন? আচ্ছা বলো বলো। বায়ুমণ্ডল ছেড়ে ছাড়িয়ে যেতে সুবিধা হবে সেটা ঘটনা, আরো বড় করে বলতে গেলে ওই অভিকর্ষের টানটা কম হবে, ওকে উপরের দিকে তুলে দিতে সুবিধা হবে। উপরের দিকে তুলে, আমাকে যদি কেউ একটা বলে চেয়ার তুলতে হবে, আর যদি বলে একটা বেলুনকে তুলতে হবে, তো কোনটা সুবিধে? সুতরাং কারেক্ট, সুতরাং হচ্ছে কি যে যেটা যেটা কিনা হালকা হবে সেই জিনিস হলে তার উপরের দিকে উঠে যেতে সুবিধে। এইবার ঘটনাটা যেদিকে যাচ্ছে সেটা ভাবতেও পারবে না, সেটা হচ্ছে যে যখন একটা গবেষণাগারে ওরকম কিছু তৈরি হয়েছে যেটা কিনা প্রচন্ড শক্তিশালী কিন্তু একই সঙ্গে খুব হালকা, তখন ডক্টর কালামকে আহ্বান জানানো হলো যে আপনি এসে দয়া করে পরিদর্শন করুন, আমাদের বিজ্ঞানীরা এটা তৈরি করেছেন। যখন উনি এসে এটা পরিদর্শন করলেন, তখন দেখলেন যে হ্যাঁ সত্যি এই জিনিসটা হয়েছে, ইটস আ ওয়ান্ডারফুল মেটেরিয়াল, যেটা কিনা
স্টাউট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি লাইট, খুব হালকা। তখন উনি হঠাৎ ওনার মনের মধ্যে একটা চিন্তা এলো, সেই চিন্তাটা অসাধারণ। সেই চিন্তাটা হচ্ছে, যেসব দুবলা পাতলা ছেলে মেয়ে আছে, যাদের কিনা শারীরিক অক্ষমতা আছে, হাঁটতে পারে না, তারা যে ক্রাচটা নিয়ে হাঁটে, ওইটা কি ভীষণ ভারী। একটা বাচ্চার প্রায় নিজের যা ওজন, বোধহয় ক্রাচটা তার থেকে বেশি ভারী, ওইটা নিয়ে নিয়ে ওকে যেতে হয়। উপস্থিত বিজ্ঞানীদের অবাক করে দিয়ে ডক্টর কালাম বললেন যে এই যেটা আপনারা তৈরি করেছেন, এটাকে ওই শারীরিকভাবে আলাদাভাবে সক্ষম যে ছেলেমেয়েরা, তাদের ক্রাচ এর জন্য এই রকম মেটেরিয়াল ব্যবহার করা যায় না? না, দ্যাট ওয়াজ আ রেভলিউশন। রেভলিউশন মানে কি বলো? একটা কিছু উত্তর শুনতে চাইছি। এরা লজ্জায় বলছে না, হেডমাস্টার মশাই, লজ্জা কাটানোর কি ওষুধ আছে? তো রেভলিউশন মানে কি বল না রে? আপনারা বললে কি হবে, ওরা লজ্জায় গুটিয়ে আছে। কিছু একটা ভয় টয় পাচ্ছে যে ইনি কলকাতায় নিয়ে যাবেন সঙ্গে করে, নাকি এটা কিছু ভয় পাচ্ছে, নাকি স্পেস ভেহিকেলে তুলে দেবেন ইনি, আর বাড়ি ফেরা হবে না, টিফিন খাওয়া হবে না, কি একটা ভয় ভয় আছে মনে হচ্ছে। রেভলিউশন মানে কি, আমি তো এরকম দেখিনি। তোমাদের স্কুলে খুব সুনাম আছে, সেজন্য আমি তোমাদেরকে ভালোবাসি। আমি স্কুলের সম্বন্ধে পড়েছি আসবার আগে, যে আমি আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, স্কুল তার নিজের গৌরবেই উজ্জ্বল, শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টার মাধ্যমে। তো সেখানে উত্তর থাকবে না কেন? বলো রেভলিউশন মানে কি? বা যদি একটু ধরিয়ে দিতে চাই, যে বাংলায় বয় হর্ষই দিয়ে কি যেন একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, আবার বিক্রম বলিস না। হ্যাঁ বলো। গুড, বলো বলো বলো, ঠিক হচ্ছে, বলো। তুমি ঠিক বলেছো একদম, বলো, আমি শুনেছি, বলো। বিপ্লব? আরে বিপ্লব বলতে গিয়ে নিজেকে এত বিপ্লব করতে হচ্ছে কেন? সাহসের সঙ্গে বলবে, আমি নিশ্চিত যে মেয়েদের বোধহয় সকলেই জানতো এই একটা বিপ্লব। উনি যেটা বলছেন, দ্যাটস অ্যান অ্যাবসলিউট রেভলিউশন। যে একটা বড়দের সভায় গিয়ে মহাকাশ, মিসাইল এইসব নিয়ে দেখতে গিয়ে ওই দুঃখী ছেলে মেয়েগুলোর কথা ভাবছেন, এবং ভাবছেন যে ওদের হাঁটতে সুবিধা হবে এই রকম কোনো জিনিস তৈরি করা যায় কিনা, এবং সেটা তৈরি করা হয়েছে। সেটা তৈরি করে তারপরে যেটা হয়েছে, যে ওই ছেলেমেয়েরা ওটাকে ব্যবহার করেছে। ডক্টর কালাম একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে ছেলেমেয়েদের ওইটা উপহার দেওয়া হবে, শারীরিক ওই অসুবিধাযুক্ত ছেলেমেয়েদের উপহার দেওয়া হবে। যখন উপহার দেওয়া হয়েছে, তারপরে কি ঘটেছে, একটি কম বয়সী মেয়ে একবার ডক্টর কালামের ইন্টারভিউ নিচ্ছিল, সাক্ষাৎকার নিচ্ছিল, এবং সে পরপর জিজ্ঞেস করছিল যে আপনি কি খেতে ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি। একটু ছেলে মানুষই প্রশ্ন। তার আগে সিরিয়াস আলোচনা হয়েছে। একেবারে শেষের দিকে বলছে, আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কি? ডক্টর কালাম বলেছিলেন যে, জানেন, ওই একটা সভায় গিয়েছিলাম, যেখানে ওই ধরনের ছেলে মেয়েদের ওই ওই লাইট ওয়েট হালকা যে ক্রাচ, সেটা উপহার দেওয়া হয়েছিল। যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তখন একটা বাচ্চা মেয়ে ওই ক্রাচটা ধরে ধরে হাঁটছিল, আর আমাকে দেখতে পেয়ে একটু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একবার ফিক করে হেসেছিল। সেইটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আশা করি তোমাদের বোঝাতে পারছি যে সে মেয়ে বাচ্চা হলেও সে বুঝেছে এই যে মানুষটি রয়েছেন, এর জন্যই আজকে আমার জীবনের, ওই যে বলছে, একটা বিপ্লব ঘটে গেছে। আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। মাগো, আর সেই ভারী কাঠের ওটাকে নিয়ে আমাকে হাঁটতে হবে না, এই হালকা জিনিস নিয়ে হাঁটতে পারছি এর জন্যে। কিন্তু এর কাছে গিয়ে কথা বলতে ভয় লাগছে, এত বড় মাপের মানুষ। সেজন্য ওর দিকে তাকিয়ে একটুখানি হেসেছে। উনি বলছেন ওইটা আমার জীবনের সবচেয়ে আনন্দের জায়গা। তার মানে ইনি মহাকাশ সম্পর্কে ভাবেন, ভাবতে পারেন, আমাদের ভাববার স্বপ্ন দেখান, কিন্তু এর পাটা মাটিতে রয়েছে। ইনি মানুষের জন্য ভাবেন, ছেলেদের জন্য ভাবেন, মেয়েদের জন্য ভাবেন। এই রকম মানুষকে আমাদের চাই। আমাদের চাই সেরকম মানুষ, যিনি কিনা লেখাপড়ায় খুব ভালো হবেন, বিদ্বান হবেন, তিনি বিজ্ঞান প্রযুক্তির লোক হতে পারেন, তিনি সাহিত্যের লোক হতে পারেন, তিনি হাতে কলমের শিল্পী হতে পারেন, তিনি একজন অ্যাথলিট হতে পারেন, তিনি রন্ধন বিদ্যায় পারদর্শিনী একজন হতে পারেন, যিনি মডেলিং এ একজন খুব প্রতিভাময়ী মানুষ হতে পারেন। যিনি যাই হন না কেন, সেটা যেমন আমাদের দরকার যে নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হবে। ফ্যাশন ডিজাইনিং, আগে লোকে ভাবতো যে দূর ওসব বাজে। এখন এত মেয়ে এবং এত ছেলে ফ্যাশন ডিজাইনিং এ আছেন, যে ভাবা যায় না।
এবং সমগ্র পৃথিবীর কাছে ভারতবর্ষের ফ্যাশন ডিজাইনিং একটা বিরাট শ্রদ্ধার আসনে আছে, যে সভ্যতা শালীনতার সঙ্গে স্মার্ট পোশাক কিভাবে তৈরি করতে পারা যায়। আধুনিক কাল চাইছে যে এই রকমের ছেলে এবং মেয়ে তৈরি হবে যারা কিনা বাইরের দিক থেকে, নিজের প্রতিষ্ঠার দিক থেকে, নিজের কেরিয়ারের দিক থেকে, নিজের বংশের সম্মানের দিক থেকে রীতিমতো একজন উল্লেখযোগ্য ব্যক্তি হবে। আর সেই সঙ্গে তার ভেতরে থাকবে এমন একটা মন, যে মনটা কিনা মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাঁদবে। এইরকম একজন মানুষ স্বামী বিবেকানন্দ। তার মানে এই নয় যে তিনি ছাড়া আর কেউ নেই। কিন্তু তোমাদের মতো স্কুল বিদ্যালয়ে এসে ভাবতে ভালো লাগছে যে যদি এখানে আমি না থেকে স্বামী বিবেকানন্দ থাকতেন, তিনি হয়তো কথা বলতে পারতেন না, তার এত আনন্দ হতো যে এতগুলো ছেলে মেয়ে মিলে একটা স্কুলের মধ্যে পড়াশোনা করছে, যে স্কুলের সম্পদ, আবারও বলছি, শিক্ষক শিক্ষিকারা, লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত আছেন, প্রধান শিক্ষক মশাই, প্রেসিডেন্ট, আর যে কিনা কথা বলতে পারে না কিন্তু প্রচুর কথা বলে সেই গ্রন্থাগার, যে কিনা সবচেয়ে বেশি কথা বলে, শুধু আমাদের কখনো কখনো শোনবার কানটা থাকে না। যদি কানটা থাকতো তাহলে আমরা কি হতো, আমরা চোখ দিয়ে শুনতাম, কারণ চোখ দিয়ে লোকে বই পড়ে, কিন্তু পুরো গ্রন্থাগার যে কথা বলে আমরা চোখ দিয়ে সেই কথা শুনতাম, এবং সেই রকম একটা সম্পদের অধিকারী এই বিদ্যালয়। স্বামী বিবেকানন্দ থাকলে বোধহয় আনন্দে কথা বলতে পারতেন না। যে কি চমৎকার, একেই বলে একটা যজ্ঞের মতো, যেন একটা পার্টি। আমরা জন্মদিনের পার্টি করি, যে আমার চেনা জানা কয়েকজনকে ডাকলাম, এদেরকে নিয়ে আনন্দ করলাম। এই এই বিদ্যালয় মানে জানবে যে এ একটা পার্টি করছে, এবং সেই পার্টিটা কিরকম পার্টি, একটা সমাবেশ করছে, এবং সেই সমাবেশে সমস্ত ছেলে মেয়ে, সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, আমার মতো মানুষকে সে সাদরে আহ্বান জানাচ্ছে, যেখানে গুটি কয়েককে ডাকবো শুধু নিজের চেনা জানার মধ্যে তা নয়, সেটা যারা করছে করুন, কিন্তু এখানে জগতের আনন্দ যজ্ঞের সকলের নিমন্ত্রণ এই বিদ্যালয়ের মধ্যে সেই ভাবটা রয়েছে। সো there is every reason why Swami Vivekananda would have been elated had he come to this school. যে আনন্দে অধীর হয়ে যেতেন। এইবার আবার একটু পরীক্ষা, আবার একটু বুক ঢিপ ঢিপ, কিন্তু ওই বুক ঢিপ ঢিপটা বাদ দিচ্ছি, দিয়ে একটু জিজ্ঞেস করছি যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কতটা কি জানা আছে। আমাকে যদি কেউ বলে যে সব জানেন আপনি স্বামীজি সম্পর্কে, আমি জানি না, আর তোমাদের বয়স আমার থেকে কত ছোট, সুতরাং তোমরা সব জানবে তা নয়। সুতরাং এই জায়গা থেকে জিজ্ঞেস করি যে স্বামী বিবেকানন্দের আগের নাম কি ছিল, নিশ্চয়ই জানা আছে, নরেন্দ্রনাথ দত্ত। ভেরি গুড। আর হচ্ছে তার জীবনের একটা বড় ঘটনা বলো, যে কোনো একটা বড় ঘটনা। তার মানে আমি বলছি না 5 মিনিট ধরে বলতে হবে, জাস্ট এমনি উল্লেখ করো যে তার জীবনের একটা বড় ঘটনা। একটু পেছন দিক থেকে প্লিজ, তোমাদের সহযোগিতা চাইছি, যে যে কেউ একজন বলো, মাইক ছাড়া এমনি বলো না বাবা। স্বামী বিবেকানন্দের জীবনের একটা বড় ঘটনা। ধর্মসভা। ভেরি গুড। এই হাততালি তোমরা না দিলে আমি দেবো। এবারে তোমার নাম বলো, তোমার নামটা বলো। কৌশিক ওঝা। ওই কৌশিক অফ হয়ে গেছে। কৌশিক, কৌশিক ওঝা। কৌশিক ওঝা কোন ক্লাস? ক্লাস 10। ভেরি গুড, বস বস বস, চমৎকার। শিকাগো বলেছে, তো সেই শিকাগো যে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স বলা হয়, সেখানে স্বামী বিবেকানন্দ গিয়ে বক্তৃতা দিয়েছিলেন, অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন, ইংলিশে বক্তৃতা দিয়েছিলেন। এইবার যেটা জিজ্ঞেস করবো, মনে হয় কেউ পারবে না, কিন্তু যদি কেউ পারে সে মারাত্মক ব্যাপার হবে। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিলেন তখন প্রথমেই একটা কিছু কথা বললেন, যাতে এবারে হল ফেটে গেল হাততালিতে। সেই কথাটা কি ছিল? এই জন্য বললাম যে বলতে পারলে আমিও অবাক হয়ে যাবো। এই যে এখান থেকে আসছে, আমি কিন্তু ফিস ফিস গুলো শুনতে পাচ্ছি, সে কেন যে জোরে বলছে না জানি না। বলো। সিস্টার্স বলেছে একজন, তাই না? বলো 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 বলো। এই দে মাইকটা, দে দেখি, চট করে হাতে হাতে ওই মাইকটা। এইখানে দেরিটা হলে আমার বাজে লাগছে। ভেরি কুইকলি। হ্যাঁ, একজন দুজন টপকে চলে এসো, চটপট চটপট, দেখি কতটা ফাস্ট আছে। হুম 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 আমার কাছে না চলে আসে শেষ পর্যন্ত। দেখি বল বল, কে বলবে বলো, বলো 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 বলো। আর ওখান থেকে আর 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 সামনে দেবে না, আর সামনে দেবে না, ওইখানে চাই একটু যে বলছিল সে বল। এবার বকবো বকবো বকবো, ওইখানটা থাক। না ওর কাছে না, ওখানে কাছে না, ওইখানে থাক দেখি। ওইখানে দাও, ওইখান থেকে সিস্টার এসেছিল, ওখান থেকেই বলুক, কেউ সিস্টারদের মধ্যে থেকেই বলুক। চটপট, কিন্তু এটা অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দেরি করলে পর।
বলো, তোমার পেছনে দাও, তোমার পেছনে দাও, ওই জায়গা থেকে আসছিল কোথাও একটা। এদেশে মনে হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল খুঁজতে হচ্ছে। বলো, ভয় না করে বলো। হুম, স্কুলের সুনাম ডুবছে তো, মহা মুশকিল। আচ্ছা দাও, ছেলেদের মধ্যে কেউ বলবে? ছেলেদের মধ্যে বলো, বলো বলো বলো, ওকে ওকে মাইক দাও। লজ্জার বিষয় কিন্তু, এখন মেয়েরা ছেলেদের থেকে বেশি ফরওয়ার্ড, তোমরা উল্টো করে ফেললে। আচ্ছা না না, ও বলবে বলছে, ও বলবে বলছে, হ্যাঁ বলো। Sisters and brothers. আচ্ছা বেশ, আমি হাততালিটা একটু সংযত রাখলাম একটা কারণে, আর কেউ যদি কিছু বলতে চায় সে দেখবে না, তুমি তুই বলিস নি আর। হ্যাঁ দেখি, ওই দিক থেকে দাও 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 দাও, চটপট। হুম। All the sisters and brothers of America. বাহ, এইবার দুজনের মিলে প্রাপ্য এই হাততালিটা অ্যাকচুয়ালি। তো দাঁড়াও, তোমার নামটা বলো, তোমার নাম বলো। অরবিন্দ সামন্ত। অনিন্দ, অরবিন্দ সামন্ত। অরবিন্দ সামন্ত। অরবিন্দর কোন ক্লাস? ক্লাস 8 না? আর ওর নামটা একটু শুনি। ওকে ওকে দাও 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 দাও। হুম, আস্তে। হুম, Purvasha Bhattacharya. কোন ক্লাস? Class 8. ক্লাস 8। তো তোমার তোর কাছেই থাক ওটা এখন, হ্যাঁ বস। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ঘটনা হচ্ছে যে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, বিশ্ব ধর্ম মহাসভা, সেখানে গিয়ে উনি বললেন যে আমার আমেরিকার বোন ও ভাইয়েরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এটা যখন বললেন তখন 2 মিনিট ধরে হাততালি পড়লো। আমি কিন্তু এখনো বিশ্বাস করি, আমি তো টিচার, আমি শুনতে পাচ্ছিলাম এখান থেকে সিস্টার্স কথাটা এসছে, কিন্তু ওইটুকুনি সাহসের অভাবে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারি না। ও যে বলল, ওরও তো একটুখানি ভয় ভয় লাগছিল যে কি জানি ঠিক হবে কি ভুল হবে, ও যে বলল, কিন্তু এইটুকুনি সাহস, সেই সাহসটা থাকলে বাকিটা হয়ে যায়। তো এই যে স্বামী বিবেকানন্দ বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তাতে একবার 2 মিনিট ধরে করতালি পড়লো। এই স্বামী বিবেকানন্দ একজন অদ্ভুত ব্যক্তি। তিনি যখন নরেন্দ্রনাথ দত্ত, তখন কি হয়েছে যে তিনি গেছেন রামকৃষ্ণদেবের কাছে। রামকৃষ্ণদেবের কাছে গিয়ে যে প্রশ্নটা করেছেন সেটা অন্য টাইপের প্রশ্ন। এমনি লোকে গিয়ে বলে যে আচ্ছা, কৃষ্ণকে কিভাবে ডাকতে হবে, কি এটা কি করতে হবে, কি কি ধর্মের লোকের কাছে গিয়ে কেউ মায়েরা বলেন যে আচ্ছা কিভাবে ভোগ দিতে হবে, এই সমস্ত। কিন্তু নরেন্দ্রনাথ দত্ত গিয়ে যেটা জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণকে, এখানে যদি কারো জানা থাকে হাত তুলবে, আর নাহলে আমি আমার মতো বলে যাচ্ছি, যে জানা থাকলে হাত তুলবে, আমি তারটা শুনতে খুব আগ্রহী আছি। যে নরেন্দ্রনাথ দত্ত গিয়ে জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণকে, একটা অদ্ভুত টাইপের প্রশ্ন করেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? এই যে ঈশ্বর দেখেছেন এই কথাটা হঠাৎ কোত্থেকে এলো? আমরা তো ছিলাম ডক্টর কালাম এবং স্যাটেলাইট এবং মিসাইল এই সমস্ত প্রসঙ্গে, আমরা একটা দুর্দান্ত ব্যক্তিত্বের কাছে এসে পৌঁছেছি কথায় কথায়, তোমাদের সহযোগিতা নিয়ে, তোমাদের ইনপুট নিয়ে। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি কিনা ওই যখন নরেন্দ্রনাথ দত্ত কলেজের স্টুডেন্ট একরকম, সেই সময় বললেন ওই শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে আপনি কি ঈশ্বর দেখেছেন? এটা বলার কারণটা কি, এর প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে যে উনি ধর্ম নিয়ে অনেক পড়েছেন, ভগবান, মানুষের মধ্যে আত্মা, ইত্যাদি ইত্যাদি। ওনার মনে হচ্ছে যে এই কথাগুলো খুব ভালো, কিন্তু যে লোকটা লিখেছে বা যিনি বলেছেন তিনি কি নিজের চোখে দেখেছেন ভগবানকে? যদি কেউ এখন বলে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বললেই হলো, তুমি কি গেছো? তুমি কি ওখানকার লোকজনকে চেনো? তুমি কি ওখানকার সুবিধা অসুবিধা জানো? তা নাহলে দুম করে পূর্ব মেদিনীপুর বলছো, লোকে বেশিক্ষণ তার কথা শুনতে চাইবে না। সেরকম ভাবে স্বামী বিবেকানন্দ বা তখনকার নরেন্দ্রনাথ, যে ভগবান নিয়ে কেউ বলবেন টলবেন, আরে তিনি কি দেখেছেন চোখে? আর সেই অলৌকিক মতো একটা দেখা, ওরকম ব্যাপার নয় যে ধোঁয়া ফোঁয়া হয়ে গেল তার মধ্যে কি যেন একটা কি হলো, ও সত্যি না কি মিথ্যে কে জানে। সত্যি সত্যি দেখেছেন কিনা এইটা রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, এবং রামকৃষ্ণদেবের কি অসাধারণ উত্তর! তিনি বললেন, হ্যাঁ বাবা দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট ভাবে দেখেছি, আর তুমি যদি চাও দেখাতেও পারি। এই দেখাতেও পারি যে রামকৃষ্ণদেব বললেন, তার মানে এই নয় যে দরজা জানলা বন্ধ করো, এখন একটা ধূপ জ্বালবো, একটা মন্ত্র বলবো, ওইরকম নয়। দেখাতেও পারি মানে হচ্ছে যে তোমার বয়স কম, তুমি একজন যুবক, তোমার মধ্যে শক্তি রয়েছে বুঝতে পারছি, আর তোমার মধ্যে ওই বড়দের মতো জাগতিক অত আসক্তি গিজগিজ করছে না। তুমি যদি মনটাকে একটু শুদ্ধ করতে পারো, আমি বাবা তোমার সঙ্গে আছি। তুমি যদি মনটাকে আরো শুদ্ধ করে নিতে পারো এবং পুরো মন দিয়ে ভগবানকে ডাকো, তাহলে ভগবানকে শুধু দেখতে পাবে তা নয়, এমনিতে মানুষ যেরকম ভাবে দেখে, খালি চোখে দেখে বা চশমা দিয়ে দেখে যেরকম ভাবে আরেকজনকে, তার থেকেও স্পষ্টভাবে ভগবানকে দেখা যায়। নাও দিস ওয়াজ আ রিয়েল স্পিরিচুয়াল রেভলিউশন ফর নরেন্দ্রনাথ দত্ত।
যে বলছেনটা কি ইনি, আগে কয়েকজনকে জিজ্ঞেস করেছি, এরকম স্ট্রেট উত্তর দেননি। ইনি বলছেন যে ইনি ভগবানকে দেখেছেন, আর আমি একটা চ্যালেঞ্জের মতো বললাম, উনি পাল্টা চ্যালেঞ্জ যেন আমাকে ফিরিয়ে দিলেন যে তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। এই স্বামী বিবেকানন্দ তিনি কি করলেন, ওই শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে বসে যে শিক্ষা লাভ করলেন, যে শিক্ষার মধ্যে দুটো দিক, একটা হচ্ছে যে ভগবান আমাদের একেবারে নিজের জন, চাইলে ডাকলে তাকে পাওয়া যায়। আর একটা দিক হচ্ছে যে মানুষের জন্য দুঃখ বোধ করতে হয়, কারণ মানুষের মধ্যে অনেক দুঃখ আছে, তাদের সেই দুঃখ বেদনা কি করে মেটানো যায়, এটার জন্যই বেঁচে থাকা। এইসব কথা স্বামী বিবেকানন্দের মনের মধ্যে তোলপাড় ফেলে দিল। এবং তোলপাড় যদি বলি, আবারও বলছি, যদি সিনেমার মতো করে কাউকে বোঝাতে চাই যে আচ্ছা তোলপাড় ব্যাপারটাকে বোঝাও তো, হাত দিয়ে বললে এরকম ঢেউ। আর নরেন্দ্রনাথের জীবনে সত্যি সত্যি যেমন তোলপাড় উঠেছিল, তোলপাড় ফেলে দিয়েছিল শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তার জীবনে, ঠিক সেই রকমই তোলপাড় সমুদ্রের মধ্যে গিয়ে উনি পড়লেন এক সময়তে। সেটা কখন? যখন শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষা করেছেন, গত হয়েছেন তিনি, তখন নরেন্দ্রনাথ বেরিয়ে পড়লেন সারা ভারত ঘুরে দেখতে। সারা ভারত তিনি পায়ে 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 ঘুরে দেখলেন যে এই ভারতবর্ষের অবস্থাটা কিরকম, এখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কিভাবে থাকে, এখানকার বড়দের মধ্যে কি অসুবিধে আছে, কি দুঃখ আছে, এখানকার বৃদ্ধ বৃদ্ধারা বুড়ো বুড়িরা কেমন ভাবে থাকে, তাদের জীবনের কি দুঃখ, এইটা দেখবার জন্য নরেন্দ্রনাথ বা উত্তরকালের স্বামী বিবেকানন্দ তিনি বেরিয়ে পড়লেন এবং সারা ভারতবর্ষ পায়ে পায়ে ঘুরলেন। ঘুরে গিয়ে উপস্থিত হচ্ছেন একটা জায়গায়। সেটা কোন ভারতবর্ষ? যে ভারতবর্ষে মাইক্রোফোন নেই, লাইট নেই, মাথার উপরে পাখা ঘুরছে না, সোজা কথায় বলতে গেলে ইলেকট্রিসিটি ধারে কাছে নেই। সেই সময় ভারতবর্ষ ঘুরছেন এবং অনেক শারীরিক পরিশ্রম করে ঘুরছেন। সত্যিকারের দেশ দেখা, পায়ে পায়ে ঘুরে দেশ দেখা, অটোতে নয়, টোটোতে নয়, ট্রেনে নয়, প্লেনে নয়, প্লেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল, পায়ে হেঁটে ভারতবর্ষকে দেখছেন স্বামী বিবেকানন্দ। আর আমরা বলছিলাম যে ওই ভেতরে তরঙ্গের সৃষ্টি হচ্ছে। সেটা কখন? যখন উনি ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে গিয়ে উপস্থিত হলেন, সেইখানে গিয়ে উনি দেখছেন যে ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্ত, সেইখানে গিয়ে দেখছেন যে সমুদ্র। ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে যেন কোন সমুদ্র আছে? সমুদ্র বা মহাসাগর যাই বলি না কেন, কি নাম বলো? হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। আমি কিন্তু যেখানে ঠিক বলেছো বলছি, ওটা অকারণে বলছি না, আমি শুনতে পাচ্ছি বলেই বলছি। ও যেটা বলছে ঠিক বলছে, বলো একটু জোরে। ভারত মহাসাগর, ভেরি গুড। আর তোমার নাম বলো? সুদীপ সামন্ত। সুদীপ, বাহ, এগুলো কিন্তু সব রেকর্ডে থেকে যাচ্ছে যে এরা এরা বলেছে। তোমাদের বাড়ির লোকরা যখন দেখবেন ভিডিও তখন তাদের কত আনন্দ হবে। আর দেখবেন তারা রেগেও যাবেন যে এই বাড়ির মেয়েটা সব জানতো বলেনি, এই রিস্ক হয়ে যাচ্ছে। কিন্তু এইবারে হলো কি যে আহ, ওই কন্যাকুমারীর কাছে যখন গেছেন, দেবী কুমারীর অপূর্ব মূর্তি, চোখ ফেরানো যায় না। সেই কন্যাকুমারীর মূর্তিতে গেছেন, দেবী কন্যাকুমারীকে পুজো করেছেন, কিন্তু তার মনটা পড়ে আছে কোথায়? মনটা পড়ে আছে যে ভারত মহাসাগরের মধ্যে শেষ যে শিলাখণ্ড, দ্য রক, দ্য লাস্ট রক উইদিন দ্য ইন্ডিয়ান, উইদিন দ্য কান্ট্রি ইন্ডিয়া, এই ভারতবর্ষের যে শেষ শিলাখণ্ড, স্বামী বিবেকানন্দের মধ্যে একটা ইচ্ছে জাগলো। আমি যেখানে এসেছি জানো, অধ্যাপক রায় তাদের আতিথ্যে, একেবারে রূপনারায়ণের ধারে বেতাল বসান আশ্রমের নাম হয়তো তোমরা শুনেছ, নাড়াদাঁড়ি থেকে অল্প দূরত্বে। তো সেখানে রূপনারায়ণের ধারে বসে থাকতে কত ভালো লাগছে। কিন্তু কেউ যদি আমাকে বলে যে আপনার ভাল লাগছে, আপনার এই নদী ভাল লাগছে, বলে হ্যাঁ। ওরা নদীর মধ্যে স্নান করতে ভাল লাগবে, একটু ভেবে নিয়ে বলবো হয়তো হ্যাঁ। ওরা সাঁতার কাটতে পারবেন, তখন আমি সাঁতার জানি, কিন্তু আমার ভয় লাগবে। আমার ভয় লাগবে যে ইরে, অচেনা নদী, তার কি অবস্থা জানি না, ভেতরে কি আছে না আছে, করে না সাঁতার টাতার কাটবো না, ও ঠিক আছে পরে না হয় হবে, আমি হয়তো অ্যাভয়েড করে চলে যাব। স্বামী বিবেকানন্দ ওই ভারত মহাসাগরে যখন দেখছেন যে সেই শেষ শিলাখণ্ড বিউটিফুল দেখতে লাগছে, তখন ওনার মনের মধ্যে যে ইচ্ছে জাগলো, সেই ইচ্ছেটা সমস্ত ছেলে এবং সমস্ত মেয়ের সঙ্গে শেয়ার করতে চাইছি, যে একে বলে বীর, একে বলে ওয়ারিয়র, যোদ্ধা, একে বলে রিয়েল হিরো। সিনেমার হিরো তার কাছে কোথায় লাগে?
সিনেমার হিরো তো আসলে করেন না, তাঁরও দক্ষতা আছে, কিন্তু তিনি আসলে করেন না। কোথাও লাফ মারলেন, কাউকে গিয়ে ঘুষি মারলেন, কাউকে গুলি করে দিলেন, সবগুলি হচ্ছে যে যান্ত্রিক কারসাজি। কিন্তু সত্যিকারের হিরো বলে যদি কেউ থাকেন, স্বামী বিবেকানন্দ বললেন যে ওই শেষ শিলাখণ্ডে আমি যাব, তখন ওই শিলাখণ্ডে যেতে গেলে ভারত মহাসাগর উত্তাল একেবারে, এবং তার মধ্যে হাঙর কুমিরে ভর্তি। এই রকম যে ভারত মহাসাগর, সেখানে কি একেবারে যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যায়। ওই নৌকো আছে, ফেরির সাহায্য নিয়ে যাওয়া যায়, কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে একটা পয়সা নেই তখন। তখন উনি ওখানটায় সাঁতার কাটলেন, এবং সাঁতার কাটলেন যেটা, সেটা হচ্ছে 1/2 কিলোমিটার মতো। আচ্ছা, 1/2 কিলোমিটার মানে কত মিটার যেন? 1/2 কিলোমিটার মানে কত মিটার এইদিকে? কত, 1/2 নাকি, না কত? একটু জোরে 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 বল। 500 মিটার, 500 হাততালি। না ঠিক আছে, যোগাযোগ আছে। তো 500 মিটার। আচ্ছা, তোমার নাম বলো? অঙ্কিতা? অঙ্কিতা মান্না। আর ক্লাস? ক্লাস 7, ভেরি গুড। 500 মিটার, তার থেকে একটু কম 400 মিটার, মানে শি ইজ রাইট, ইউ পিপল আর রাইট, যে 1/2 কিলোমিটার মানে 500 মিটার। আর স্বামী বিবেকানন্দ যতটা সাঁতার কেটে গেলেন, ওটা 400 মিটার মতো ছিল, 2 ফারলংস। এই 400 মিটার দূরত্ব, তার মানে বুঝতেই পারছো, যদি 1/2 কিলোমিটার বলি তাহলে অনেকটা। 1/2 কিলোমিটার মানে অনেকটা, এবং সেটা ওই রকম বিপজ্জনক সাঁতার, 400 মিটার প্রায়। সেই 400 মিটার সাঁতার কেটে গেলেন। এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এই জন্যে, যে একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে, সেটা কি দিয়ে বুঝি? আমি কি তার আধার কার্ড দেখে বুঝি যে ওর বয়সটা কত? কোনো মানে নেই। আমি কি দিয়ে বুঝি? আমি কি ওর একটা ছবি দেখে বুঝি যে একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে? সেটা বয়সের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স কম হলেও ভেতরের দিক থেকে একটা কিরকম বুড়োদের মতো ভাব, যে কি হবে করে, ইত্যাদি। আবার একটা বয়স্ক মানুষ, তার ভেতরে দেখা যাবে একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ের স্পিরিট। তোমাদের কাছে ওই স্পিরিটটা আনতে চাইছি, যেটা কিনা বয়সের সঙ্গে সম্পর্ক নেই। এটা একটা 14 বছরের ছেলে বা মেয়ের থাকতে পারে এবং থাকা উচিত। তার মানে এক্ষুনি গিয়ে তাকে সমুদ্রে গিয়ে ঝাঁপ মারতে হবে তা নয়, কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে, আমার পরীক্ষার ক্ষেত্রে, আমার পরীক্ষায় যে সিলেবাসটা আমার এখনো কমপ্লিটেড হয়নি কিন্তু পরীক্ষা আসন্ন, সেই সময় আমি যখন নিজেকে প্রিপেয়ার করছি, আমি যে কবিতাটা মুখস্থ রাখতে পারি না, আমার মেমোরি বিট্রে করে, কিন্তু ওই কবিতাটাকে মুখস্থ রাখতে হবে। আমি ইন্টিগ্রেশনের যে নিয়মগুলো বারবার মিস করি এবং পরীক্ষায় নম্বর কাটা যায়, সেগুলো আমাকে আয়ত্ত করতে হবে। আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে গিয়ে প্লাস মাইনাসে যেখানে গন্ডগোল করে ফেলি, কিন্তু আমাকে ঠিক করতে হবে। এগুলোর মানে তো ওই পরীক্ষার সমুদ্রে ঝাঁপ দেওয়া উইথ অল কনফিডেন্স। সেইটা স্বামী বিবেকানন্দের কাছে আমরা বিপুল ভাবে পাচ্ছি, যে তার বয়স জাস্ট ইম্যাটেরিয়াল। তিনি যেন আমাদেরই সঙ্গে রয়েছেন, যে একটা ইয়াং মাইন্ড, তিনি ঠিক করছেন যে আমি ওখানে সাঁতার কেটে যাব। And he swam across that dangerous Indian Ocean infested with sharks. এবং সেইখানে যখন তিনি গেলেন, গিয়ে সেইখানে বসে তিনি ধ্যান করলেন। এইবার যদি কাউকে জিজ্ঞেস করি, করব না, কিন্তু যদি জিজ্ঞেস করি যে কার ধ্যান করলেন, লোকে বলবে, এমনিতে মনে হবে যে তিনি ঈশ্বরের ধ্যান করলেন। আপনি তো একজন সন্ন্যাসীর কথা বলছেন, তিনি ওখানে গেছেন ভিজে কাপড়ে, কাপড় টাপড় শুকিয়ে যখন গেছে তখন বসে, বা হয়তো অনেক সাধু সন্ন্যাসী আছেন যে ভিজে কাপড়ই চলো বসে পড়লাম, বসে তিনি তাহলে ঈশ্বরের ধ্যান করলেন না। স্বামী বিবেকানন্দ ওখানে ধ্যান করলেন জননী ভারতবর্ষের। জননী ভারতবর্ষের ধ্যান করছেন। হঠাৎ এই ধ্যানটা আসছে কেন? তার কারণ তার আগে সমগ্র ভারতবর্ষ ঘুরে তিনি দেখেছেন। ভারতবর্ষ ঘুরে দেখেছেন যে ভারতবর্ষের মানুষের মধ্যে কি অসামান্য গুণ রয়েছে, তাদের মধ্যে কি অসামান্য হৃদয়বত্তা রয়েছে। আচ্ছা, একদম শেষে জনা পাঁচেক মেয়ে, একদম শেষে যে চশমা পরে আছে, এখনো আমার কথা খেয়াল করেনি। ওরে তোর কথা হচ্ছে রে, উনি ওখান থেকে তোর কথা বলছেন, এখনো খেয়াল করেনি যে আমি ওর কথা বলছি। মশগুল আছে, কিন্তু আমাদের টিচারদের দৃষ্টি খুব খারাপ। তো আমি দেখতে পাচ্ছি শেষের দিকে জনা পাঁচেক মাত্র মেয়ে পুরো সবার মধ্যে, তারা চঞ্চল রয়েছে। কিন্তু আমি দেখছি 5টা 6 বা 7 হচ্ছে না, 5-এর মধ্যেই সীমাবদ্ধ আছে। সো আইল বি ভেরি হ্যাপি ওরা যদি 5 থেকে 4 3 2 1 0 হয়ে যায়। তো যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের মধ্যে ওই রকম টেনাসিটি, এবং তিনি গিয়ে ওই ভিজে কাপড়ে হোক শুকনো কাপড়ে হোক, তিনি কি করছেন, তিনি ভারত মাতার ধ্যান করছেন। কারণ তিনি দেখেছেন যে দেশের মধ্যে মেয়েরা বলো ছেলেরা বলো, এদের মধ্যে অসাধারণ মানবিকতার গুণ আছে, কিন্তু তারা বড্ড গরিব, মুখ ফুটে বলতে পারে না, ব্রিটিশের পদানত,
এবং ব্রিটিশরা তাদেরকে জন্তু জানোয়ারের মতো করে ট্রিট করে, কিন্তু এই ভারতবর্ষের ছেলে এবং মেয়ে এরা যদি উঠে দাঁড়ায়, এরা সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারবে, এবং সে কাঁপিয়ে দিতে পারবে অস্ত্রের ঝনঝনানি দিয়ে নয়, কাঁপিয়ে দিতে পারবে আগুনের ঝলকানি দিয়ে নয়, কাঁপিয়ে দিতে পারবে ছুরির বিদ্যুৎ দীপ্তি দিয়ে নয়, কাঁপিয়ে দিতে পারবে মানবতা এবং প্রেম এবং হৃদয়বত্তা দিয়ে। এই ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ ওইখানে 3 দিন বসে ধ্যান করছেন, যে আমাদের জননী ভারতবর্ষ, দ্য এভার ইয়াং মাদারল্যান্ড অফ আওয়ার্স, এই জননী ভারতবর্ষের ধ্যান করছেন স্বামী বিবেকানন্দ। এবং তার মনে হলো যে ভারতবর্ষ যে ব্রিটিশের পদানত, ভারতবর্ষ যে দরিদ্র, এই জায়গা থেকে এই ভারতবর্ষকে বের করে নিয়ে আসতে হবে। প্রধান শিক্ষক মশাই যে ঘরটাতে বসিয়েছিলেন, সুসম্ভবত অতিথিদের জন্য যে ঘর, কি চমৎকার ঘর, সেই ঘরে বসে আমরা দেখতে পাচ্ছিলাম অধ্যাপক দিলীপ রায় আমাদেরকে উৎসাহিত করছিলেন যে দেখুন কি সুন্দর মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। আমি তখন বললাম যে এই মাঠ দেখলে স্বামী বিবেকানন্দ একেবারে ইমোশনাল হয়ে যেতেন। কি দেখলে? শুধু একটা মাঠ। কোথায় মাঠ দেখেছেন? ভগিনী নিবেদিতা, তার নাম তো শুনেছো। তার আগের নাম কি ছিল? কেউ জানো? কেউ জানো? কেউ কি বললে হবে না, তোকে বাদ দিয়ে। ভগিনী নিবেদিতার নাম, আগের নাম মিস মিস মার্গারেট। ইয়েস, তুমি একবার বলেছো তো। ওকেও যে জন্য বারণ করছি, তোমাকেও বারণ করছি যে আচ্ছা তুমি ছাড়া আর কেউ, আর কেউ, আর কেউ। আচ্ছা ও কম বলেছে, ও ওখান থেকে বলো একটু জোরে, জোরে, একটু একটু দাঁড়িয়ে বলো। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। আই হ্যাভ নট মিসড আ সিঙ্গল ওয়ার্ড। একদম ঠিকঠাক আছে। সো বসো, বসো, থ্যাংক ইউ। ভগিনী নিবেদিতা নামেই পরিচয় ভগিনী। তো তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে যাচ্ছেন ট্রেনে করে, আরো কয়েকজন সম্ভ্রান্ত মহিলা রয়েছেন, ভদ্রমহিলা রয়েছেন, এবং ভগিনী নিবেদিতা পরে লিখছেন যে আহা, সে যে ঘুরেছি স্বামী বিবেকানন্দের সঙ্গে, সে কি চমৎকার। এবং বলছেন যখন ট্রেন যাচ্ছে, তখন সেই ট্রেনে করে যেতে 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 স্বামীজি সব দেখাতেন বাইরের দৃশ্য, আর বর্ণনা করতেন। এক একটা জায়গাকার ইতিহাস এত সুন্দর করে বর্ণনা করেছেন। পাটনার মধ্যে দিয়ে, পাটনার ওপর দিয়ে যখন যাচ্ছে, তখন ভগবান বুদ্ধের কথা বলছেন। আর যেসব জায়গা দিয়ে যাচ্ছি, কি অসাধারণ বর্ণনা তিনি করছেন। আর ঠিক মেয়ে যেমন বাবার মুখের দিকে তাকিয়ে গল্প শোনে, সেরকম ভাবে যেন কতকটা, বা ছোট বোন দাদার কাছে গল্প শোনে, সেরকম ভাবে নিবেদিতা স্বামী বিবেকানন্দের কাছে ওইটা হাঁ করে শুনতে শুনতে যাচ্ছেন, যে এই এনার মাধ্যমে এই বড় দাদার কাছ থেকে ভারতবর্ষের গল্প এত টান টান গল্প হতে পারে, এত মর্মস্পর্শী সত্য কাহিনী হতে পারে, এত চোখে জল এনে দেওয়া অপূর্ব আখ্যান হতে পারে, এ তো আগে জানতাম না। ওয়ান্স এগেন কামিং ব্যাক টু গ্রিন ফিল্ডস, নিবেদিতা লিখছেন যে স্বামী বিবেকানন্দ একদম ইমোশনালি চার্জড হয়ে যেতেন যখন কোনো সবুজ মাঠের পাশ দিয়ে ট্রেন যেত। স্বামীজি বোঝাতেন যে দেখো, এরকম বলেছেন স্বামীজি একাধিক ক্ষেত্রে, যে এই যে মাঠ দেখছো, মাঠ দেখছো, মাঠ দেখছো, মাঠের ও পারে, মাঠের একেবারে শেষে চাষিদের বাড়ি। সেই চাষিদের বাড়ির কি চমৎকার বর্ণনা দিতেন তিনি। বলছেন যে চাষিদের বাড়িতে কিরকম হয় জানো, সেই চাষি, তার বউ, তাদের বাচ্চা টাচ্চা সব নিয়ে তাদের যে একটা সংসার, এ ভারী শান্তির সংসার। মিস মার্গারেট নোবেল, এলিজাবেথ নোবেলের কথা বললাম, তিনি একজন আইরিশ মহিলা। তাদের দেশের উষ্ণতা হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস মতো। আমরা এখন কত রয়েছি? 24, 25, 26, 30, 34, এরকম বিভিন্ন রকমের হয়। তার 1/3 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওনার জন্মস্থানের। সেইখানে সেই মেম সাহেব বলতে গেলে, তিনি ভারতবর্ষের এই গরমের মধ্যে কিন্তু শুনছেন স্বামী বিবেকানন্দের কাছে ভারত মাতার উষ্ণ শ্রদ্ধাপূর্ণ বিবরণ। এবং সেইখানে যখন তিনি শুনছেন, তখন বলছেন যে ওই চাষি, চাষির বউ, এবং জানো, নিবেদিতাকে স্বামীজি ব্যাখ্যা করছেন যে ওই যে চাষির যে পত্নী, সেই কিন্তু পুরো পরিবারটাকে ধরে রাখে। এবং যখন বাড়িতে কোনো অতিথি আসে, এই আগেকার দিনে ছিল গ্রামে, এখনো আছে ভেতরের দিকে, যে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবে, হয়তো একদিন সময় লেগে যাবে। তাহলে মাঝপথে সে খাবে, চান করবে, তা কোথায়? হোটেল ফোটেল আছে নাকি? হোটেল নেই। কোনো একটা ভালো মানুষের বাড়িতে যাবে। এরকম করে একটা মানুষ আরেকটা মানুষের বাড়িতে অতিথি হতেন। স্বামী বিবেকানন্দ বলছেন নিবেদিতাকে যে জানো, যখন কারোর বাড়িতে ওরকম অতিথি আসে, তখন সেই অতিথির জন্য সমস্ত রকম সেবার বন্দোবস্ত হয়ে থাকে। যে সে কি খেতে ভালোবাসে, তাকে কোনখানটাতে শুতে দিলে ভালো হবে, এই সমস্ত ব্যবস্থা হয়ে থাকে। আর সে লোকটা টেরও পায় না
যে সব ব্যবস্থা হয়ে রয়েছে, এমনকি যেদিনকে সে রওনা হবে সকালবেলায় তার আগের দিন তার মাথার কাছে পরের দিন তার কি লাগতে পারে খাবার দাবার এটা ওটা সেইগুলো সমস্ত ব্যবস্থা থাকতো। কিন্তু যিনি এই ব্যবস্থাটা করেন তাকে সেই লোকটা সেই বেটা ছেলে, আগেকার দিনের ভাষায় সেই বেটা ছেলেটি যে গেছে সে জানতেও পারে না, মুখও দেখে না যে কে এই ব্যবস্থাটা করে। যে করে সে হচ্ছে ওই চাষির বউ। চাষির বউ সে নেপথ্যে থাকে। স্বামী বিবেকানন্দ কিভাবে দেখাচ্ছেন যে মেয়েদেরকে পুজো করতে হয়, যে চাষির বউ সে নেপথ্যে থাকেন তিনি। আর তিনি এই নতুন এই যে বেটা ছেলেটি এসছে, যে পুরুষ মানুষটি এসছে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছে, তার সেবার সমস্ত ব্যবস্থা করে, কিন্তু তার মুখ তিনি দেখতে পান না, কারণ আমাদের গ্রামের মেয়েরা বউরা এইরকমই লজ্জাশীলা। কিন্তু তারা সেই রকম কর্মঠ এবং সেই রকম তারা অতিথি পরায়ণ। এই জননী ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ ফুটিয়ে তুলছেন ভগিনী নিবেদিতার কাছে। তাই ভারতবর্ষ যখন তিনি ঘুরেছেন এই রকম কৃষককে দেখেছেন, কৃষক পত্নীকে দেখেছেন, তাদের ঘরের ছোট বাচ্চাদেরকে দেখেছেন, আর দেখেছেন এরা খুব হাসি খুশি রয়েছে। কিন্তু আহারে সকালবেলায় যখন খায় তখন জানে না যে রাত্রির বেলায় পুরো খাওয়াটা জুটবে কিনা, এত প্রচন্ড দারিদ্র্যের মধ্যে এরা থাকে। এই সমস্ত চিন্তা নিয়ে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের এই দক্ষিণ প্রান্তে ওই ইয়ের ওপরে, রকের ওপরে, ওই শিলাখণ্ডের ওপরে বসে ধ্যান করছিলেন। আমার কি মনে হয় জানো, যে ওই যে কন্যাকুমারী, যারা কিনা গুগল সার্চ করো তারা যদি কন্যাকুমারী গুগলে দাও, গুগল ইমেজের মধ্যে প্রচুর ছবি পাবে কন্যাকুমারীর। এবং ওই যে বলছিলাম অসাধারণ মূর্তি, মায়ের ওই কন্যাকুমারী মূর্তি, আমার যেন মনে হয় মাঝে মাঝে যে সেখানে ওই যে বললাম 500 মিটার মতো দূরত্বে, 400 মিটার, সেখানে স্বামী বিবেকানন্দ যখন ওই বসে বসে ভারতবর্ষের ভারত মাতার চিন্তা করছেন, আই লাভ টু ড্রিম, আই লাভ টু থিঙ্ক, যে সেই সময় মন্দিরে দেবী কন্যাকুমারীর মুখ হাস্যোজ্জ্বল এবং উদ্ভাসিত হয়ে উঠেছে, যে এই আমার সন্তান, তিনি কুমারী মাতা। এ এক অদ্ভুত কনসেপ্ট। তো তার ওই সন্তান স্বামী বিবেকানন্দ, ওই দেখো তিনি ওই শিলাখণ্ডে ভেজা কাপড়েই হয়তো বসে ধ্যান করছেন ভারতবর্ষের জন্যে। এবং এই ছেলে 3 দিন ধরে যে ধ্যান করছে, এই ছেলেই যাবে বিদেশে এবং ভারত মায়ের যে দুঃখ সেই দুঃখ মোচন করবে। ভারত মায়ের দুঃখ মোচন করছেন স্বামী বিবেকানন্দ। তিনি যাচ্ছেন বিদেশে এবং তার ভেতরের ওই যে হৃদয়বত্তা রয়েছে, যে শুধু ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবী আমার আপনার জন, সেইখান থেকেই তিনি ওই সম্বোধন করেছেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কি আমি আমি তো তোমাদেরকে মাঝে মাঝে বলছি যে এবার একটু হাততালি হতে পারে, তোমাদের হয়তো হাততালি দিতে ইচ্ছে করছিল, কিন্তু স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে ওরকম তো নয়। তিনি শুদ্ধ বলেছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে এত আনন্দ হয়েছে যে এই একজন আন্দাজ বছর 30-এর মানুষ, তিনি দাঁড়িয়ে উঠে আমাদেরকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বললেন না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বললে একটা ভালো শোনায়, কিন্তু এক সময় মনে হয় মেকি মেকি, একটু একটু কৃত্রিম কৃত্রিম, একটু এর মধ্যে সততা আছে কিনা কে জানে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান কি জানি বাবা, বহুবার শুনেছি, পচে গেছে। কিন্তু যখন কেউ বলছেন যে মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তখন যেন সেটা একটা ভোরের শিশির পাতের মতো লোকের মনে অমলিন আনন্দের সঞ্চার করছে। সেইখানে পুরো সভাস্থল জেগে উঠছে। শুধু তাই নয়, তারপর একের পর এক বক্তৃতায় স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের কথা বলছেন, ভারতবর্ষের মহিমার কথা বলছেন। এবং তার যে লেকচার হতো, তোমরা জানলে অবাক হয়ে যাবে হয়তো, যে যখন লেকচার হতো এত ভালো বক্তা ছিলেন, যে ওখানে তো সাহেব শুভ বক্তা রাখা আছে, কিন্তু আমরা কোন তারিখে রয়েছি, আমরা 11ই সেপ্টেম্বর থেকে মাত্র দিন 10-এর মধ্যে রয়েছি। তো এই 11ই সেপ্টেম্বর সেই ঐতিহাসিক দিন, এবং শিকাগো ধর্ম মহাসভা সেই ঐতিহাসিক ক্ষেত্র, যেখানে কিনা স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিচ্ছেন কোনো একটা সভায়, তখন লোকে বোর্ড হয়ে গেছে, আর ভাল লাগছে না। আবারও বলছি যে তোমরা সবাই শুনছো, কিন্তু শেষের 5 জনকে আমি এখনো পাচ্ছি না। তো ওই 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 জায়গাটাতে একটা অস্থিরতা রয়েছে, সেই জায়গাটা কেন হয়ে আছে আমি জানি না। ওই ব্যাটারির মধ্যে থাকে স্থানীয় ক্রিয়া বলে পড়েছো হয়তো, লোকাল অ্যাকশন, যেটা একটা ব্যাটারির কলঙ্ক, আর বাকিটা বলতে চাই না। এইবারে হয়েছে কি, যে ইয়েতে তোমার স্বামী বিবেকানন্দ যখন একটার পর একটা বলছেন, তখন কি হয়েছে যে তিনি ভারতবর্ষের কথা কি অপূর্বভাবে তুলে ধরছেন। এবং এক একটা সভায় এমন হয়েছে যে সব সাহেব শুভ বক্তৃতা সব দিচ্ছেন, আর লোকের আর ভাল লাগছে না, তারা আড়ামোড়া ভাঙছে যে ভাল লাগছে না, এবং কেউ কেউ উঠে মুটে বেরিয়ে চলে যাচ্ছে। তখন সবার যারা উদ্যোক্তা
তারা ঘোষণা করেছেন, একাধিকবার এটা হয়েছে, যে আজকের যে সভা তার শেষে স্বামী বিবেকানন্দ উইল স্পিক ফর 5 মিনিটস। আর কি হাততালি তখন, যে ও স্বামী বিবেকানন্দ বলবেন, স্বামী বিবেকানন্দ বলবেন। স্বামী বিবেকানন্দ ভারত থেকে গেছেন, প্রধানত ব্রিটিশের প্রধানত একটা দেশ থেকে গেছেন, কিন্তু তার বলার মধ্যে এমন অসাধারণ ভঙ্গি, শুধু ভঙ্গি নয়, তার যে কন্টেন্ট, তার যে উপাদান, শুধু কন্টেন্ট নয়, সবচেয়ে বড় কথা তার যে হৃদয়বত্তা, সেটা এত অসাধারণ যে লোকে ঠায় বসে থেকেছে যে ও শেষে স্বামী বিবেকানন্দ আসবেন। এই যে জায়গা, স্বামী বিবেকানন্দ সেইখানে গিয়ে ভারতবর্ষের মহিমার কথা বলেছেন, ভারতবর্ষের ধর্মের কথা বলেছেন, ভারতবর্ষের সহনশীলতার কথা বলেছেন। অধ্যাপক রায়ের বাড়িতে বসে, ওই আশ্রমে বসে গতকাল কথা হচ্ছিল যে এই যে রূপনারায়ণ, রূপনারায়ণ একটা উপনদী না শাখা নদী। ডক্টর বি কে বৈদ্য মহাশয় তিনি ব্যাখ্যা করছিলেন, আজকে সকালেই কথা হচ্ছিল যে এটা উপনদী আর শাখা নদীর মধ্যে তফাৎটা কি আছে। উপনদী হচ্ছে যেটা এসে জয়েন করছে সাগরের মধ্যে, আর শাখা নদী হচ্ছে সাগর থেকে একটা শাখা চলে গেল। অধ্যাপক রায় ইংরেজি বললেন, আমি ভাবলাম যে ইংরেজিটার কি দরকার, কিন্তু দেখলাম ইংরেজিতে ঠিক জায়গাটা উনি নিয়ে আসছেন কি সুন্দর করে। তিনি বললেন যে একটা হচ্ছে ট্রিবিউটারি আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটারি। কি চমৎকার সমস্ত ব্যাখ্যা হচ্ছিল। এবং এই যে রূপনারায়ণ এবং তার সঙ্গে গঙ্গা, তার একটা শাখা নদী যাচ্ছে গিয়ে মূল নদীতে বা উপনদী গিয়ে, এই যে জায়গাটা স্বামী বিবেকানন্দ এইটা ওই শিকাগোর ধর্ম মহাসম্মেলনে বলেছিলেন। কি বিউটিফুল জিনিস বলেছিলেন। এটা ভূগোল, হ্যাঁ ভূগোল। এটা ইতিহাস, হ্যাঁ ইতিহাস। এটা দর্শন, হ্যাঁ দর্শন। এটা কাব্য, হ্যাঁ কাব্য। কি যে অদ্ভুত জিনিস বললেন। উনি বললেন যে জানেন আমরা ভারতবর্ষে বলি কিরকম, আমরা ভারতবর্ষে বলি যে সাগর, সাগরে গিয়ে বিভিন্ন নদী উপনদী গিয়ে মেশে, আর কোনোটা বেশ সোজা যায়, কোনোটা আঁকা বাঁকা পথে গিয়ে সাগরে মিশে যায়। তেমনি এই জগতে একজনই পরমেশ্বর, আর নানান যে ধর্ম আছে সেই ধর্মপথগুলো কোথাও সোজা কোথাও আঁকা বাঁকা গিয়ে ওই একই পরমেশ্বরের মধ্যে লীন হয়ে যায়। দিস ইজ অ্যাবসলিউট পোয়েট্রি অ্যান্ড অ্যাবসলিউট ফিলসফি অ্যাট দ্য সেম টাইম। যে বিভিন্ন আর তোমাদের কাছে আমার বলতে ভালো লাগছে, পেছনের দিকে যে তরঙ্গ ছিল সে তরঙ্গ স্তিমিত হয়ে যাচ্ছে, যে দেখছি একটু আধা বকুনি খেয়ে কি নিজ গুণে জানি না। কিন্তু এবারে হয়ে গেছে কি, যে সেখানে বলছেন যে এই যে বিভিন্ন নদী গিয়ে সাগরে যেরকম মিলে যায়, সেই রকম ভাবে আমাদের ভারতবর্ষে আমরা ভাবি যে যা পৃথিবীর সব ধর্ম আছে, কিন্তু জগতের স্রষ্টা একজনই। সি দ্য গ্র্যান্ড আইডিয়া। সেই জগতের স্রষ্টার মধ্যে সমস্ত নদীরূপ যে ধর্মরূপ যে নদী, সেগুলো সোজা বা আঁকা বাঁকা পথে গিয়ে ওইখানে মিশে যায়। লোকে হাততালি দেবে না, লোকে এনার কথা শোনবার জন্য বসে থাকবে না, লোকে একে হৃদয়ে পুজোর আসন দেবে না। বাট হি ওয়াজ অনলি 30 years of age at that time। 30 বছরের একজন ছেলে, তিনি এই অসাধারণ কথা বলছেন, এবং তার ফলে কি হলো, আমেরিকা জেগে গেল, ইংল্যান্ড জেগে গেল, যে কে বলেছে যে ভারতবর্ষ অসভ্যের দেশ। আমাদের কারো সব এসে উল্টোপাল্টা বোঝাতো যে ভারতবর্ষ অসভ্যের দেশ, ভারতবর্ষে মেয়েদের কোনো সম্মান নেই, ওখানে সব ফকিররা থাকে, আর কারো কেউ কেউ সাপের খেলা দেখায়, এই সব বলে ভারতবর্ষ সম্পর্কে একটা জঘন্য চিত্র আমাদেরকে দিয়েছিল। এই যিনি এসেছেন, এনাকে তো দেখছি অসামান্য জ্ঞানের অধিকারী। তার মানে ইনি যে দেশ থেকে এসছেন সেই দেশে থরে থরে এই জ্ঞানের মণিমাণিক্য সাজানো আছে। আমি মিনিট 5 বলে শেষ করব। একটা বাচ্চা মেয়ের গল্পে আবার আসবো। বাচ্চা মেয়ের গল্পটা হচ্ছে এরকম, সেই মেয়েটির নাম হচ্ছে কর্নেলিয়া। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেছেন, তখন কি হয়েছে যে ওনাকে কাদের বাড়িতে রাখা হবে, কাদের বাড়িতে রাখা হবে, তখন হয়েছে কি যে ওই হোটেল টোটেলে রাখার অত সিস্টেম ছিল না। তো কোনো গৃহস্থের বাড়িতে আপনি কি রাখবেন, আপনি কি রাখবেন, আপনি কি রাখবেন, এরকম অনেকের কাছে গিয়েছিল। তো কোনো একটা পরিবার তারা বলেছিলেন যে হ্যাঁ আমরা একজনকে রাখবো। কাকে রাখবেন সেটা আপনি ঠিক করতে পারবেন না, আমরা পাঠাবো, কর্তৃপক্ষ বললেন। তো এদের বাড়িতে কি হয়েছে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের মেয়ে এবং তাদের নাতনি, অর্থাৎ ওই এক হিসেবে 3 জেনারেশন, কিন্তু বৃদ্ধ বৃদ্ধা, ওদের মেয়ে আর তার মেয়ে, এই 4 জন ওই বাড়িতে। তারা বললেন যে আপনারা যদি কোনো সম্মানিত ব্যক্তিকে পাঠান আমরা রাখবো সানন্দে। স্বামী বিবেকানন্দের এইখানে যাওয়ার কথা হলো, এবং স্বামী বিবেকানন্দ যখন গেলেন, ওই যে বাচ্চা মেয়ে, এখানে যে মেয়েরা বসে আছো তার থেকেও তখন তার কম বয়স আমরা বইতে যা পাচ্ছি। সেই বাচ্চা মেয়ে চোখ গোল গোল করে দেখেছিল যে তাদের বাড়িতে ওরকম একজন এসছেন, এবং সেই তাকে নিয়ে বাড়িতে একটা অশান্তি। সেই বাচ্চা মেয়ে পরবর্তীকালে বলেছিল অশান্তি কেন, অশান্তি এই জন্যে
যে যখন তিনি এলেন, দরজায় বেল দিলেন, ওর দিদিমা গিয়ে দরজা খুলে দিল, সব ঠিক আছে। দিদিমা গিয়ে তাকে নিয়ে গেল যে এইটা আপনার ঘর, সেও হলো। কিন্তু বাড়িতে যে অতিথিরা এসেছিলেন যে এই তোমাদের বাড়িতে নাকি কে একজন বিখ্যাত ব্যক্তি আসবে, সেই জন্য গেছেন। তারা ওই স্বামী বিবেকানন্দ যখন হেঁটে ভেতরের ঘরে ঢুকে গেছে, তারপর তারা গুঞ্জন শুরু করলো যে এ যে এসছে, যেই হোক না কেন, এ তো কালো চামড়ার লোক, তো দেখলেই বোঝা যাবে ইজ নট হোয়াইট, তো কালো চামড়ার লোক, এ আমাদের এর সঙ্গে চলবে না। তো ওই দেশে ওই বর্ণ সম্পর্কে, গায়ের রং সম্পর্কে এক একজনের নাক সিটকোনো ভাব প্রচন্ড। আমরা ভাবি যে সাহেবদের সবই বুঝি ভালো, তা তো নয়, তাদেরও সব ভালো নয়, আমাদেরও সব খারাপ নয়। তো ওই তারা বললো যে যে এসছে এ তো ব্ল্যাক। তখন ওই গৃহকর্ত্রী তিনি প্রমাদ গুনলেন। তিনি বললেন মানে এরা তাহলে চলে যাবে। উনি প্রমাদ গুনলেন এবং উনি অপেক্ষা করতে বললেন যে কর্তা আগে উঠুন, তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তারপরে যখন মিস্টার এই যে ভদ্রলোক, মিস্টার এন্ড মিসেস লিয়ন ঠিক উচ্চারণ, তো ওই ভদ্রলোক যখন উঠলেন তখন তিনি বললেন যে দাঁড়াও, কে এসছে আমি গিয়ে কথা বলছি, বলে স্বামী বিবেকানন্দ যেখানে ছিলেন সেখানে গেলেন। রাফলি স্বামী বিবেকানন্দের ডাবল বয়স তার। তিনি গিয়ে কথা বলে বেরিয়ে এসে নিজের স্ত্রীকে বললেন যে দেখো, আমি আমার জীবনে যত মেধাবী লোক দেখেছি, এই যিনি এসছেন তার মতো কাউকে দেখিনি। ফলে ইনি আমাদের বাড়িতে থাকবেন, তার জন্য যদি আত্মীয় স্বজন কেউ আমাদের বাড়িতে না থাকে, যদি চলে যায়, আমার কোনো আক্ষেপ নেই। তিনি আত্মীয় স্বজনের বিরোধী নন, কিন্তু তিনি বললেন এরা যদি চলে যায়, ইনি যদি থাকেন, আমার কোনো আক্ষেপ নেই। এই স্বামী বিবেকানন্দ বিদেশের কাছে ভারতবর্ষের মর্মবাণী নিয়ে যাচ্ছেন, এবং ওই বাচ্চা মেয়ে তার দাদুকে এটা বলতে শুনেছিল। আর সেই বয়স্ক ভদ্রলোক, তিনি চিনে নিতে ভুল করেননি যে প্রাচ্য দেশ থেকে আগত একজন জ্যোতিষ্ক। আমার সৌভাগ্য যে আমাদের বাড়িতে তিনি অতিথি হয়েছেন। এইসব হয়ে শিকাগো ধর্ম মহাসম্মেলন হলো, তারপরে তিনি ইংল্যান্ডে গেলেন। এই সমস্ত পরিভ্রমণের পর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে চলে এলেন এবং ভারতবর্ষে এসে বেলুর মঠ স্থাপন করলেন। এবার এই বেলুর মঠ স্থাপন মানে এইরকম নয় যে চারিদিক থেকে ঘন্টা বাজতে আরম্ভ করলো, অনেক ধূপ জ্বললো, অনেক ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে গেল, না। সে তো পুজো আচ্ছা যা হয়েছে তো হয়েছে, রামকৃষ্ণদেবের পুজো হচ্ছে, মা শারদার পুজো হচ্ছে। বেলুর মঠ স্থাপনের পেছনে স্বামী বিবেকানন্দের অন্যতম উদ্দেশ্য, যেটা আজকের দিনে বিরাট আকারে প্রবহমান, সেটা কি? সেটা হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। সাধারণ মানুষের সেবা করা, তার মধ্যে ভগবান ভগবতী আছেন জেনে সেবা করা, এবং সেবা করা এই জন্যে যে এই মানুষ যখন জাগবে তখন সে সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। স্বামী বিবেকানন্দ আমাদেরকে শেখালেন যে এই যে ভারতবর্ষ, এই যে মেয়েদেরকে আমি মাঝে মাঝে বলছি, মেয়েদেরকে একটুখানি আমি হয়তো একটুখানি ধৈর্য হারাচ্ছি যে ওরে তোরা কেন কিছু বলছিস না, স্বামী বিবেকানন্দ কিন্তু বলছেন যে আমাদের জাতের মধ্যে একটা সংকোচ আছে, এটাকে তোমরা প্লিজ খুব একটা সমালোচনা করো না, খুব একটা খারাপ বলো না। তার কারণ আমাদের যে জাত ভারতবর্ষে, এরা হচ্ছে একটু মুখ চোরা গোছের, ভদ্র, লাজুক। কিন্তু এই লাজুক, মুখ চোরা, ভদ্র যে জাত, সেই জাত সমগ্র পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। হু ইজ দ্যাট পসিবল? স্বামী বিবেকানন্দ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে ওই যে পল্লী গ্রামের যে রমণী, তিনি যেমন পুরো বাড়িটাকে ধরে রেখেছেন, তেমনি ভারত মাতা তার প্রেম দিয়ে, তার সহানুভূতি দিয়ে, তার বিশ্বাস দিয়ে সমগ্র পৃথিবীকে ধরে রেখেছে। আমাদের শাস্ত্রে আছে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তার মানে সকলেই সুখে থাকুক, সকলেই নিরোগ থাকুক, কারুর জীবনে যেন কখনো দুঃখ না আসে। স্বামী বিবেকানন্দ আমাদেরকে শেখাচ্ছেন, এবং তিনি যেটা বলেছেন তার সমগ্র জীবন ধরে, যে এই যে ভারতবর্ষ, এ সারা পৃথিবীকে ভালোবেসেছে, এ সারা পৃথিবীকে নিজের আপন বলে ভেবেছে, এবং সারা পৃথিবীর দুঃখ দেখতে পারেনি, সারা পৃথিবীকে সুখী দেখতে চেয়েছে। এই ভারতবর্ষের প্রতিটি ছেলে এবং মেয়ের মুখের মধ্যে হাসি ফোটাতে হবে, মানুষের দারিদ্র, দুঃখ, দুর্দশা দূর করতে হবে। যেখানেই স্বামীজি দেখেছেন মানুষের মধ্যে দুঃখ আছে, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন, মানুষের সেবার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। কলকাতার বাগবাজার বলে একটা অঞ্চল, সেখানে একবার প্লেগ হয়েছিল। প্লেগ মানে এই কোভিডের থেকেও ভয়ঙ্কর অবস্থা একরকম।
সেইখানে মানুষ লটকে লট মারা যাচ্ছিল, স্বামী বিবেকানন্দ বললেন যে এদের সেবার জন্য, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য ভাইরে আমি দরকার হলে বেলুর মঠ বিক্রি করে দেবো। এই যে হৃদয়বত্তা, এই সংবাদ তোমাদের কাছে আনতে চাইছিলাম। আমি তাপস বাবুর কাছে বিশেষভাবে আগ্রহ করব এবং অনুরোধ করব যে গ্রন্থাগারকে যেন এই দিকটাতেও একটু ফোকাসিং হয়, এই দিকটাতেও কিছুটা ডেডিকেটেড থাকে টুয়ার্ডস স্বামী বিবেকানন্দ, যেখানে কিনা বিবেকানন্দ সম্পর্কে ছেলে মেয়েরা জানবে। উনি কি সুন্দর করে সব বিভিন্ন বিভাগ করে রেখেছেন, হয়তো স্বামীজির ওপরেও আছে, আমার অল্প সময় দেখা হয়নি, কিন্তু তাও আমি আগ্রহ করব, অনুরোধ করব যে স্বামী বিবেকানন্দের ওপর তোমরা পড়বে। এই বক্তাকে যদি ভুলে যাও, রাস্তায় দেখা হলে যদি চিনতে না পারো, আমার কিছুমাত্র আক্ষেপ থাকবে না, বিশ্বাস করো। কিন্তু আমি খুব খুশি হব যদি বিবেকানন্দ সম্পর্কে তোমাদের আগ্রহ তৈরি হয় যে আচ্ছা, যিনি কিনা অসাধারণ ইংলিশ বলতে পারতেন, যিনি বিদেশে গিয়ে ওই রকম সম্মানের অধিকারী হয়েছেন, সেই তিনি আবার গরিব গুরব, গায়ের জামা কাপড় নেই, ভদ্রভাবে কথা বলতে পারে না, কিন্তু অতি সাধারণ মানুষ, তারা প্লেগে মারা যাচ্ছে বলে বলেছিলেন যে আমি বেলুর মঠ বিক্রি করে দেব। এই বিবেকানন্দ সম্পর্কে জানতে চাই। এবং সেইখানে আজকের এই বিদ্যালয় যদি তোমাদের সেই পথ দেখানোর দিকে, তোমাদের সেই অবলম্বন দেখা জোগাড় করে দেওয়ার, অবলম্বনটা এগিয়ে দেওয়ার দিকে কিছুমাত্র সাহায্য করে, তাহলে আমাদের দিক থেকে সেটা বিরাট আনন্দের ব্যাপার। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন, কি সুন্দর কবিতা লিখেছেন। কবিতার মধ্যে লিখছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। হোয়াট আর দ্য স্ট্রং অ্যান্ড প্যাশনেট ওয়ার্ডস, যে তুমি যে ঈশ্বরের সন্ধানে যাচ্ছ, কে কৈলাসে গেছে, কে অন্য কোনো জায়গায়, কেউ বৃন্দাবনে গেছে, অন্য ধর্মের লোক অন্য ধর্মের জায়গায়, অন্য জায়গায় যাচ্ছে, উনি যেন বড়দের কাছে অ্যাপিল করছেন। কিন্তু সেটা তোমাদের মতো ভালো ছেলে মেয়েদের কাছে আজকে আমার নিয়ে আসতে কোনো দ্বিধা নেই এই বক্তৃতার শেষের দিকে, যে বহুরূপে সম্মুখে তোমার, ট্রেনে করে, প্লেনে করে, হোটেল বুক করে কোথা খুঁজিছ ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, যিনি বহুরূপে রয়েছেন তাকে ছেড়ে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি অদ্ভুত কথা, যে যিনি মানুষকে ভালোবাসেন, তিনি হয়তো এই বক্তার মতো মাইকে দাঁড়িয়ে বক্তৃতা দেন না, বক্তৃতা দেওয়া পছন্দই করেন না, কিন্তু তিনি বক্তৃতা দিন বা না দিন, তার লেখাপড়া অনেক থাকুক বা না থাকুক, যদি একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য তার প্রাণ কাঁদে, দুর্গা পুজোর যখন ঢাক বেজে ওঠে, দুর্গা পুজোর সময় যখন ঝলমলে ঝলমলে ড্রেস পরে সবাই বেরোয়, কারো কারোর মধ্যে কম্পিটিশন হয় যে আমার 6টা ড্রেস হয়েছে, ও বললো আমার 11টা ড্রেস হয়েছে, এইরকম যখন কম্পিটিশন হয়, তখন দুর্গাপুজোর সপ্তমীর দিনে সন্ধেবেলায় যে ছেলেটা খালি গায়ে ঘুরে বেড়ায়, যে মেয়েটা 3 বছর আগে কেনা একটা ফ্রক পরে ঘুরে বেড়ায়, কারণ তার বাবা মার ক্ষমতা হয়নি এবারের পুজোয় কিছু কিনে দেওয়ার জন্য, ঘর বাড়ি ভেসে গেছে যে সমস্ত মানুষের, তার দুর্গাপুজোর যে দুর্গাপুজোর আগমনীর যে ঢাকের বাজনা, সেটা হচ্ছে ওর কাছে বিসর্জনের বাজনা হিসেবে ধ্বনিত হয়। সেই যে মানুষ, তার দুঃখ যদি আমি বুঝতে না পারি, আমি বক্তা হিসেবে অসফল। তার দুঃখ যদি একটা 7-8-এর ছেলে মেয়ে না বুঝতে পারে, তাহলে সে ছাত্র হিসেবে অসফল। কিন্তু আমরা সফল হতে চাই, আমরা সফল হতে চাই শুধু বক্তা রূপে নয়, আমরা সফল হতে চাই শুধুমাত্র মেরিটোরিয়াস রেজাল্ট করা একটা ছেলে বা মেয়ে হিসেবে নয়, আমরা সফল হতে চাই বন্যায় যে মানুষ ভেসে যাচ্ছে, নিজের বউয়ের হাত ধরে, যতই 7 পাকে বাঁধা হোক, বউয়ের হাত ধরে তাকে বাঁচাতে পারছে না, স্রোতে তাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই মানুষের দুঃখে যদি আমাদের চোখের জল না আসে, তাহলে আমরা জীবনের আসল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। বিবেকানন্দ সেই জায়গাতে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। 7 পাকে বাঁধা, বিবেকানন্দ আমাদেরকে 700 পাকে বাঁধছেন, এবং সেটা ভালোবাসার বন্ধন। এই ভালোবাসার বন্ধনে সমস্ত নারী পুরুষকে তিনি বাঁধতে চাইছেন, যেখানে তিনি মানুষকে বলছেন যে তুমি শুধু নারী পুরুষ বলো না, জানবে এদের মধ্যে প্রত্যক্ষ দেবতা এবং দেবী উপস্থিত। ফলে একটা মানুষকে যদি তুমি সাহায্য করো, যদি ওর ছেলেটার, ওর মেয়েটার জন্য এক জোড়া ড্রেস দিতে পারো, তাহলে জানবে তুমি যাকে পুজো করো, তুমি যে উমা মহেশ্বরের পুজো করো, সেই উমা মহেশ্বর এই ফ্রক পরা মেয়েটার রূপে, ওই হাফ প্যান্ট পরা টি শার্ট পরা ছেলেটার রূপে তোমার পুজো নিচ্ছেন। ওই তাঁরা প্রসন্ন হচ্ছেন, তুমি যে ধর্মে যাকে উপাসনা করো, তিনি জানবেন যে দুঃখী মানুষের রূপে তোমার পুজো নিতে চাইছেন। তোমাকে বিশাল বিশাল রসগোল্লা হাঁড়ি হাঁড়ি নিয়ে আসতে হবে না, তোমাকে প্রচুর লক্ষ কোটি টাকা দান যদি করতে পারো করবে,
কিন্তু যদি তুমি একটা মানুষের জন্য এই জীবনে তার মুখে হাসি ফোটানোর জন্য কিছু করতে পারো, তাহলে হয়তো তোমার বাবা মা যেটা পারেননি অনেক চেষ্টা সত্ত্বেও সেটা তুমি পারবে। সেটা হচ্ছে বাবা মা ঈশ্বরের বেশি কাছে হয়তো যেতে পারেননি, তারা অনেক মন্দিরে গেছেন, অনেক আরাধনা করেছেন, কিন্তু যেটা পুরোপুরি পারেননি তুমি তার ছেলে বা মেয়ে হিসেবে হয়তো সেটা পেয়ে গেলে, যখন কিনা তুমি একটা দুঃখী মানুষের মুখে, একটা বাচ্চা ছেলে বা মেয়ে তার দাদু কি দিদা তার মুখে হাসি ফোটানোর মতো কিছু করলে, তখন তুমি তুমি জীবন্ত ভগবানের পুজো করলে। বহুরূপে সম্মুখে তোমার ওয়ান্স এগেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, ডিরেক্টলি, স্ট্রেট ফরওয়ার্ড, এভিডেন্টলি, ভিজিবলি, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে বাণী, এটা কি শুধু বাণী বলবো না, এটা একটা আহ্বান সমস্ত ছেলেমেয়ের কাছে, ইয়াং, যারা ইয়াং অ্যাট হার্ট, যারা বুড়িয়ে যায়নি, তাদের কাছে স্বামী বিবেকানন্দের এই আহ্বান। এবং এইসব কথা তোমাদের সামনে বলাটা খুব সার্থক এবং খুব উপযুক্ত এই জন্যে যে তোমরা বড়দের গাইডেন্সের মধ্যে রয়েছো, বাড়ির সুন্দর পরিবেশের মধ্যে রয়েছো, তোমাদেরকে বাইরের জগৎ যে নানান দিকে বিক্ষিপ্ত করে দিতে চায় তার সম্ভাবনা কম, তোমরা ভালো ভালো চিন্তার মধ্যে রয়েছো, তোমরা অবশ্যই হাসি, খেলা, গান, সংস্কৃতি চর্চা করবে, নিজেদের মধ্যে জোকস বলবে, হাসাহাসি করবে, ইয়ার্কি করবে, এই সমস্ত থাকবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আমি যেন আমার স্কুলের, আমি যেন পূর্ব মেদিনীপুরের, আমি যেন আমার বাবা মায়ের, আমি যেন এই ভারতবর্ষের একজন মাথা উঁচু করার ছেলে বা মেয়ে হিসেবে দাঁড়াতে পারি। ওইটা বলে শেষ করবো, অনেকবারই বলছি শেষ করবো, কিন্তু তোমাদের কাছে শেষ করতে পারছি না, এটা আমার ডিফেক্ট, বলতে ভালো লাগছে সেই জন্য আরেকটুখানি বড় বড় হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি সত্যি এই জায়গাটা এসে শেষ করতে চাইবো যে ইসরোর যে ছবি আছে, যখন চন্দ্রয়ান 3 ঊর্ধ্বাকাশে গিয়ে সে তার ল্যান্ড করেছে চাঁদের ওপর, তখন ওই স্পেস সেন্টারে যে বিজ্ঞানীরা বসে আছেন সেই ছবি যদি দেখো, এখনো নেটে পুরোপুরি অ্যাভেলেবল, সেখানে দেখবে যে 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 পুরুষ মানুষেরা রয়েছেন এবং যে মহিলারা রয়েছেন, বিশেষ করে মহিলাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, তাদের কেমন দেখতে যদি দেখো তাহলে দেখবে, ঠিক মনে হবে, আমার কথা মিলিয়ে নিও আমি চলে যাওয়ার পর যখন গুগল সার্চ করবে, ঠিক মনে হবে তোমার বাড়ির মা কি তোমার কাকিমা কি তোমার জেঠিমা কি তোমার মামিমা এইরকমই একদম সাধারণ ঘরের, মনে হবে যেন বাড়ির কাজগুলো সামলে টামলে দিয়ে এসে বসেছেন। কিন্তু আমি নিজে ডিফেন্স রিসার্চের সঙ্গে যুক্ত ছিলাম বলে আমি জানি যে একেবারে প্রথম সারির যে বিজ্ঞানী, তার মধ্যে যারা মহিলা, দ্য উইমেন সায়েন্টিস্টস অ্যান্ড টেকনোক্র্যাটস, তারা হচ্ছে একেবারে ঘরোয়া মূল্যবোধ নিয়ে উঠে আসা, মোটেও একটা বিকট সাজে একটা আল্ট্রা মডার্ন কিছু ব্যাপার নিয়ে নয়, তারা একেবারে রন্ধনশালা থেকে উঠে আসছেন, বাট দে আর ডেলিভারিং আল্ট্রা মডার্ন কাটিং এজ টেকনোলজি টু দ্য হোল ওয়ার্ল্ড। এই যে জায়গাটা, যে আমি আমার বাপ মায়ের যে মনোভাব, আমার বাপ মায়ের যে মানসিকতা, আমার বাপ মায়ের যে অ্যাম্বিয়েন্স, আমার বাপ মায়ের যে ঐতিহ্য, সেটাকে ছাড়বো না, কিন্তু আমি সেইটাকে অবলম্বন করে আধুনিক পৃথিবীর কাছে সত্যিকারের অর্থে স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড পাওয়ারফুল একজন ব্যক্তি হিসেবে দেখা দেবো। স্বামী বিবেকানন্দ আমাদের সেইটাকে দেখাচ্ছেন যে তুমি ভেতরে ভেতরে তোমার পাটা এই মাটিতে থাকবে, কিন্তু মনে মনে তুমি একেবারে ঊর্ধ্বাকাশে যাবে, আধুনিক পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ নিয়ে পরিবারের গৌরব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এইটা যখন আমরা করতে পারবো, আমি ভাবিনি যে একটুখানি হয়তো কাউকে কাউকে বোকাঝোকা করেছি, তার জন্য একটু হালকা করে সরি বলছি, কিন্তু আমি ভাবিনি যে এতক্ষণ পর্যন্ত তোমরা এতটা মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু আই ফিল সরি ফর ইউ, কেন কি ওই যে প্রথমেই বললাম যে একটু ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, একটু শারীরিক ক্লান্তি লাগতে পারে, কিন্তু আমি দেখছি যে সকলেই অংশগ্রহণ করছো, আমি চোখ দেখলে বুঝতে পারছি, দৈহিক নাড়াচাড়া দেখলে বুঝতে পারছি যে মাস্টারমশাইদের কিছু বকুনি দিতে হচ্ছে না, কিন্তু তোমরা নিজ গুণে শুনছো। সেই জায়গাটা আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমার যা বলবার সময় তার থেকে বেশিক্ষণ নিয়েছি। হেডমাস্টারমশাইও আমার খাতা কেড়ে নেননি, আমাকে থামতে বলেননি, কিছু করতে বলেননি। এই পুরো আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে থেকে যে জায়গাটাতে এসে উপনীত হয়েছি, আশা করি সেটা হচ্ছে আমরা মানুষের মতো মানুষ হব। আমরা আমাদের গ্রামের, আমাদের পল্লীর ধ্যান ধারণাকে আমার হৃদয়ের মধ্যে রাখবো, কিন্তু আমার মনোজগৎকে কোনোভাবে সংকুচিত না করে বিশ্ব মানব হব, এবং সেই বিশ্ব মানবের অন্যতম অভিজ্ঞান রূপে ধারণ করব গরিব দুঃখী মানুষের জন্য আমার হৃদয়ের অফুরন্ত প্রেম এবং ভালোবাসা। যখন এটা করতে পারবো, তখন আমরা পৃথিবীর নাগরিক হব, আমাদের বংশের, আমাদের অঞ্চলের মর্যাদা বৃদ্ধি করব, এবং তখনই ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ।
স্যারকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম জানাই। এত সময় ধরে এত সুন্দর করে আমরা তো ভালো বলতেই পারি না, ফলে আমরা ভীষণভাবে সমৃদ্ধ, ছেলেমেয়েরাও সমৃদ্ধ। আচ্ছা, ওইটা কি কিছু প্রশ্ন যদি তোমাদের থাকে একটু স্যারকে বললে। কিরে, তোদের কিছু প্রশ্ন টশ্ন আছে? আচ্ছা, হাঁপিয়ে গেছে হয়তো, কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। একজন থাকলে একজন, কিন্তু বলতে রাজি করানো যায়নি, এখন দেখি প্রশ্ন কিছু আছে কিনা। ও বলুক, ও অনেকক্ষণ ধরে ওকে সুযোগ দেওয়া হয়নি। কিছু প্রশ্ন আছে? মানে লিখেছো তো কি সব জানো? প্রশ্ন থাকলে একটা বলো, শুনি। আর এই প্রশ্নোত্তরটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো। হ্যাঁ বলো। উঠে দাঁড়িয়ে। লোকে উত্তর লেখার সময় কনসাল্ট করে, ও প্রশ্ন করার সময় কনসাল্ট করছে। আচ্ছা, হ্যাঁ বলো, উঠে দাঁড়িয়ে বলো। আর একটুখানি এদিকে ফের, ওই ছবি উঠছে। হ্যাঁ বল, ওই পাওয়ারটা। হুম। স্যার, হ্যালো হ্যাঁ, স্যার, আপনি যে বললেন ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে, আবার কেন? এখন শ্রেষ্ঠ আসনে নেই? আচ্ছা বেশ, বাহ, ভেরি গুড। আর কোনো প্রশ্ন? এটা কিন্তু আমি বলিনি, কবি বলেছেন, কবিকে ধরতে হবে। আচ্ছা, তো স্যার আচ্ছা, তোমার আপনি একটা প্রশ্ন আছে? হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বললেন হুম। যে এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে কেউ যেতে পারেনি, ওটা মানে কেন বলবেন বলেছিলেন? সেটা ওই যে বললাম যে হেডমাস্টার মশাই যদি আবার নেমন্তন্ন করে, আর ছেলেমেয়েরা যদি বলে যে বাবারে 1 ঘন্টার উপর লেকচার হয়েছিল, আবার ওনাকে আনবেন, এইসব অতিক্রম করে যদি আবার আসার সুযোগ হয়, তখন না হয় বলা যাবে। তো পরে একটুখানি বলে দেবো ওখানে ছোট্ট করে। হ্যাঁ, আর কিছু? ওই দক্ষিণ মেরুর ব্যাপারটা বলে দিই। দক্ষিণ মেরুটা তখনই বলছিলাম যে ওই একটা চাঁদের একটা দিন, একটা রাত্রি, ওগুলো খুব বড় হয়। আমাদের একটা রাত্রির তুলনায় চাঁদের রাত্রি অনেক বড়, ফলে অনেকটা সময় তুমি পাওয়ার পাবে না। তারপরে হচ্ছে এবড়ো খেবড়ো বললে তো একরকম বোঝায় রাস্তায়, কিন্তু চাঁদের ওখানে যে গহ্বরগুলো আছে সেগুলো ডেঞ্জারাস। এইবারে ওই যে বিক্রম রোভার এই সমস্ত বলছেন প্রজ্ঞান, এখানে ওই যদি হাঁটতে গিয়ে ওই গহ্বরের মধ্যে পড়ে যায় একবার, গাড়িতে থাকে সেন্সার থাকে, যেমন যখন ব্যাক করছি যদি কিছু থাকে ক্যাঁকম ক্যাঁকম আওয়াজ করতে আরম্ভ করবে। কিন্তু ওর যেটুকুনি সেন্সার আছে তাতে না ওই গহ্বরের মধ্যে পুরো পড়ে গিয়ে চিরকালের মধ্যে হারিয়ে যেতে পারে। তো এই সমস্ত নানান রকমের চ্যালেঞ্জ আছে, যার জন্য ওই সাধারণ পোলে চেষ্টা হয়েছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে, এই সমস্ত আছে আর কি। কিন্তু ওই ঘটনাটা সত্যি যে ভারতবর্ষ প্রথম যে কিনা সাধারণ পোলে উপনীত হতে পেরেছে। ভারত আবার জগত সভায় এই জন্য বলা হচ্ছে যে আমাদের মন্দিরগুলো যদি দেখো, ওই যে আমরা কেদারের কথা বলছিলাম, কেদারনাথ গেছো কিনা জানি না, কিন্তু কেদারে গেলে লোকে অবাক হয়ে যায় যে পাহাড়ের ওপর ওই রকম মন্দির করলো কি করে, কি দিয়ে তুলেছে, লরি, এখন বলে ম্যাটাডোর এটা ওটা, কি দিয়ে তুলেছে, নাকি ক্রেন? ক্রেন কি তখন ছিল? তাহলে এটা কোনো অলৌকিক ব্যাপার নয়। কিন্তু ওই রকম পাহাড়ের উপর অসাধারণ মন্দির, এমন এমন মন্দির বিগ্রহ আছে যে একটা স্টোন থেকে, একটা পাথর থেকে করা হয়েছে, এবং সেইটা করবার জন্য যে কারুকার্যটা দরকার লাগে সেটা তাহলে তখনকার দিনের লোকের ছিল। কোণারক সূর্য মন্দির, সেখানে সূর্যের আলোর সঙ্গে দিনক্ষণ নির্ণয় করবার এমন সায়েন্টিফিক ব্যাপার স্যাপার আছে। তো এইটা ভারতবর্ষের ছিল আগে, এটা কোনো গল্প কথা নয়। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, পরের পর পর বিদেশি শাসক তারা এসে শাসন করেছে, অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে, অপমানিত করেছে, যার জন্য ভারতবর্ষ অনেকটা নেমে গেছে। কেউ যদি অন্যায়ভাবে একজনকে নিয়ে গিয়ে থানায় পুরে রেখে দেয়, আর সে যদি একটা বড় লেখক হয়, তুই তো কিছুই লিখতে পারবে না, তাকে থানায় পুরে রেখে দিয়েছে। সেরকম ভাবে ভারতবর্ষের উপর অত্যাচার হয়েছে, কিন্তু ভারতবর্ষ আবার সেই ভারত মাতা আবার সেই পুরনো গৌরবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং হবেন। এটা যেমন কবি দার্শনিকের স্বপ্ন,
তোমার আমার স্বপ্ন তেমনি স্বামী বিবেকানন্দের স্বপ্ন।